ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো তোমাদের আমি কিন্তু অলরেডি 12ই আগস্টের ম্যাথের সলিউশন তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং আজকে জানো তোমাদের কোশ্চেন্স ক্যালকুলেটিভ ছিল, এবং কোশ্চেন্স ক্যালকুলেটিভের সাথে সাথে কোশ্চেন্সগুলোর ভ্যালুগুলো কিন্তু একটু চেঞ্জ ছিল, এবং তোমাদের বারগ্রাফের যে কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয় যাতে অনুপাত ছিল, এফিসিয়েন্সি কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে টাইম অ্যান্ড ওয়ার্কে, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো যে ঠিক আগের ক্লাসটা তোমরা একবার দেখো, ওই ক্লাসের লিঙ্কও তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। ডেসক্রিপশন বক্সে দেখো তোমাদের ভিডিও প্লেলিস্ট বলে লিঙ্ক আছে, ওখানে গেলে তোমরা যত ক্লাস করানো হয়েছে, ইভেন ইনফ্যাক্ট আজকের ক্লাসটাও তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। এই ক্লাসটার লিঙ্কও দেখবে একদম ফার্স্টে আছে। তো ফার্স্টেই তার নিচের যে ক্লাসটা ওইটা হচ্ছে আজকে তোমাদের ম্যাথের সলিউশন, ঠিক আছে। আজকে টোটাল শিফটের যে ম্যাথ দেওয়া হয়েছে তার যে অ্যানালাইসিস সেটা আমি করেছি। এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো, এটা ফার্স্ট কোশ্চেন্স, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন্স হেয়ার, কোশ্চেন নাম্বার 1। দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 1। প্রথম কোশ্চেন তোমাদের বলেছে যে পাতায় উপস্থিত পত্ররন্ধ্রের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান কাজ বা অবদান কী। আমরা জানি যে পত্ররন্ধ্রের প্রধান কাজ কী। পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষের জন্য গ্যাসীয় বিনিময় করা, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি হোয়াট? অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া আমাদের শরীর মানে গাছের শরীরে যে পরিমাণ এক্সট্রা জল থাকে সেটাকে বাষ্পমোচন প্রক্রিয়া বের করে দেওয়া কিন্তু এর কাজ, কিন্তু মেন কাজ যদি বলা হয়, মেন কাজ কিন্তু গ্যাসীয় বিনিময় করা, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের কোশ্চেন্স কী বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে যে নিচের কোন উদাহরণটি আসলে অসাম্য বল। দেখো আনব্যালেন্স ফোর্স হচ্ছে সেই ফোর্স যখন তুমি কোনো বস্তুকে ঠেলছো, যদি বস্তুটা না নড়ে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে তোমার বল ওই বলের থেকে কম বা ওই বলের সমান। মনে রাখবে, যদি ফোর্স আনব্যালেন্সড হয় তবেই কিন্তু বস্তুটা নড়বে, তা না হলে কিন্তু বস্তুটা নড়বে না, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। তো অ্যান্সার তোমাদের কী হবে এখানে দেখো, হেভি বুক লাইং অন এ স্টেশনারি অন এ টেবিল, ঠিক আছে। অর্থাৎ বস্তুটা যে পরিমাণ বল প্রয়োগ করছে, টেবিলও বস্তুর ওপর সেম পরিমাণ বল প্রয়োগ করছে, সো এখানে এটা ব্যালেন্স ফোর্স হচ্ছে। তারপর বলছে রাশি টানাটানি খেলায় উভয় দল একই স্থানে স্থির থাকা। যখনই তুমি রাশি টানাটানি করছো, দড়ি টানাটানি করছো, তখন মানে এ দল, ধরো একটা দল আছে এ দল এদিকে টানছে, বি দল এদিকে টানছে, তো কেউ কাউকে ফেলতে পারছে না, তার মানে উভয়ের ফোর্স সেম। এখানকার ফোর্স ইকুয়াল টু এখানকার ফোর্স, এখানে তো অসম্ভব বল কাজ করছে না, সো এটাও কারেক্ট নয়, এটাও কারেক্ট নয়। নেক্সট বলছে যে মাঠে স্থির থাকা ফুটবলে লাথি মারা। মাঠে যখন তুমি স্থির থাকা ফুটবলে যখন লাথি মারছো, তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে যে ফুটবল ডেফিনেটলি ফ্লাই করবে এবং উড়ে যাবে। তার মানে এই জায়গায় কিন্তু আমাদের অসম্ভব বল কাজ করছে। আমার কথা বোঝাতে পারছি? এই জায়গায় কী হচ্ছে, আমাদের অসম্ভব বল কিন্তু কাজ করছে। সি অপশান কিন্তু এখানে ডেফিনেটলি কারেক্ট। নেক্সট বলছে দুই হাতের মধ্যে একটি বায়ুপূর্ণ বেলুনকে চাপ দেওয়া। তুমি যখনই দুই হাতের মধ্যে বায়ুপূর্ণ বেলুনকে চাপ দেবে, তখন কী হবে? ওই বেলুনের আকৃতি পরিবর্তন হবে, ঠিক আছে। বেলুনের কী হবে? বেলুনের আকৃতি পরিবর্তন হবে। বেলুনের আকৃতি পরিবর্তন হওয়া, এটা কিন্তু একটা অসম্ভব বলের এক্সাম্পল দেয়। কিন্তু আমরা যখন ফিজিক্সের ভাষায় বলি না, তখন অসম্ভব বল মানে মনে হতে পারে যে এটাও অ্যান্সার হতে পারে, কিন্তু এটা অ্যান্সার নয়। অসম্ভব বল বা আনব্যালেন্স ফোর্সের দুটো বৈশিষ্ট্য থাকে। কী বৈশিষ্ট্য থাকে? এক হচ্ছে তোমাদের সেটা বস্তুকে গতিশীল করে এবং বস্তুর মধ্যে ত্বরণ তৈরি করে। এই দুটো যদি হয় তাহলে সেটাকে আমরা অসম্ভব বল বলি, আনব্যালেন্স ফোর্স বলি। তাহলে সেটা আমাদের কিন্তু সিতে আছে, ডিতে কিন্তু নেই, সেই জন্য ডি অপশন কিন্তু আমাদের এখানে কারেক্ট হবে না, ঠিক আছে। চলো নেক্সট। পরের প্রশ্ন কী বলেছে দেখো, মানে যে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া আছে তাকে কিভাবে চেঞ্জ করে কোশ্চেন্সটা দিয়েছে দেখো, দারুণ প্রশ্ন। বলেছে যে যখন একটি ধাতু অন্য একটি ধাতব দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে, আমরা যেমন এই প্রতিস্থাপন বিক্রিয়ায় একটা ধাতু লবণ থাকে এবং আরেকটা ধাতুর সঙ্গে সেটার বিক্রিয়া হয়, অর্থাৎ একটা ধাতু নর্মাল থাকে, একটা ধাতু লবণের সঙ্গে তার বিক্রিয়া হয়। যেমন তোমার এখানে দেখতে পাচ্ছ কপার সালফেটের মধ্যে তুমি আয়রনকে দিয়েছো, সো এফি এবং কপার সালফেট, ঠিক আছে। এই বিক্রিয়াটা অবশ্যই সবাই জানো। কী হবে? কপার সালফেট থেকে কপার বেরিয়ে আসবে এবং লোহা তার জায়গা দখল করে নেবে, এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলি। এটা হয় কেন? কারণ আমরা জানি নর্মালি এইটাই অ্যান্সার হবে, যে বিক্রিয়াশীল ধাতুটি লবণে থাকা ধাতুর চেয়ে বেশি সক্রিয়। আমরা জানি যে এফি এখানে বেশি সক্রিয়, কপার কম সক্রিয়, ঠিক আছে। ফলে কী হয়? লোহা কপারকে তার ঘর থেকে বের করে দিতে পারে, তার কারেক্ট অ্যান্সার আমাদের এখানে বি হবে। তবে এই প্রশ্নগুলো কনফিউজিং নয়, এই প্রশ্নগুলোতে যার বেসিক আইডিয়া নেই সে কিন্তু উৎপাটাংভাবে অ্যান্সার দেবে এবং ভুল অপশান দাগিয়ে দিয়ে চলে আসবে, আর রেল সেই সুযোগটা নিচ্ছে বেসিক্যালি। পরের প্রশ্ন দেখো, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং অনেক ডিপ কনসেপ্টের ওপর প্রশ্ন। বলেছে তোমাদের দুটি শব্দের লাউডনেস সমান। দেখো লাউডনেস সমান হওয়ার অর্থ কী?
লাউডনেস সমান হওয়ার অর্থ অ্যাম্পলিটিউড সমান, ঠিক আছে, কারণ লাউডনেস ডাইরেক্ট অ্যাম্পলিটিউডের ওপর নির্ভর করে, লাউডনেস ডাইরেক্ট বিস্তার বা অ্যাম্পলিটিউডের ওপর নির্ভর করে, ঠিক আছে। তো লাউডনেসের সঙ্গে অ্যাম্পলিটিউডের সম্পর্ক সমানুপাতিক হয়, লাউডনেস যত বাড়বে মানে অ্যাম্পলিটিউড যত বাড়বে লাউডনেস তত বাড়বে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি, তার মানে লাউডনেস যদি সেম হয়, এক্স আর ওয়াই এর লাউডনেস যদি সেম হয় তাদের অ্যাম্পলিটিউডও সেম হবে, ক্লিয়ার? আচ্ছা গেল, তার মানে অ্যাম্পলিটিউড তোমাদের সেম হবে, মানে বিস্তার তোমাদের সেম হবে, কিন্তু কি বলেছে যে পিচ ভিন্ন। দেখো পিচ নির্ভর করে কম্পাঙ্কের ওপরে, পিচ নির্ভর করে কিসের ওপরে? ফ্রিকোয়েন্সির ওপরে, ঠিক আছে। তো পিচ ভিন্ন মানে ফ্রিকোয়েন্সিও ভিন্ন, তার মানে অ্যাম্পলিটিউড সমান কিন্তু ফ্রিকোয়েন্সি ভিন্ন, এইটা তোমাদের অ্যান্সার হবে। কোথায় আছে দেখো, সেম অ্যাম্পলিটিউড বা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। বিস্তার কাকে বলা হয়? এইটা হচ্ছে গড়, ধরো এই যে লাইনটা গেছে না, এই যে কালো লাইন, এই কালো লাইনটা হচ্ছে গড় অবস্থান, গড় অবস্থান থেকে কোনো জিনিস কতটা উপরে উঠছে এবং কোনো জিনিস কতটা নিচে নামছে, মানে কোনো জিনিস তার অবস্থান থেকে কতটা বিচ্যুত হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাম্পলিটিউড। কী বলি আমরা বলি অ্যাম্পলিটিউড। আর অ্যাম্পলিটিউডের সঙ্গে লাউডনেসের সম্পর্ক সমানুপাতিক হয়। তা কারেক্ট অ্যান্সার কী হবে? সমান বিস্তার হবে কিন্তু ভিন্ন কম্পাঙ্কের হবে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে যদি উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, যার ফলে জল, গ্যাস এবং বর্জ্য জমা হতে থাকে, তাহলে কোন দুটি প্রধান জৈবিক প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে? জল ও গ্যাস বন্ধ হচ্ছে, তার মানে বাষ্পমোচনে প্রভাব পড়ছে, কারণ জল বেরোতে পারছে না আর গ্যাস বেরোতে পারছে না বা ঢুকতে পারছে না, তার মানে ট্রান্সপিরেশন। আর ট্রান্সপিরেশন মানেই কি? ট্রান্সপিরেশন মানে কি? বাষ্পমোচন, তাহলে বাষ্পমোচন অসুবিধা হচ্ছে। আর দেখো বর্জ্য জমা হচ্ছে, তার মানে বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তো বর্জ্য কোনটা এখানে? অতিরিক্ত জল বেরোতে পারছে না, ওটাই বর্জ্য। আর গ্যাস ও নেবে, তার মানে CO2 ঢুকতে পারছে না, আর O2 বেরোতে পারছে না, তার মানে সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তা কারেক্ট আনসার কোনটা হবে? এইটা হবে, ফটোসিনথেসিস এবং ট্রান্সপিরেশন, বাষ্পোচ্ছরণ বা সামথিং দিয়েছে, ওটা বাষ্পমোচনের অ্যাকচুয়াল বাংলা হয়, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন তোমাদের এটা দুর্দান্ত প্রশ্ন, কয়েলের ওপর দিয়েছে, যদিও কয়েল এখন তোমাদের এনসিইআরটিতে সেভাবে নেই, কিন্তু কয়েল থেকে প্রশ্ন দিচ্ছে। বলছে যে একটি তড়িৎ চুম্বকীয় আবেশে একটি কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে সরানোর ফলে তড়িৎপ্রবাহ সৃষ্টি হয়। তার মানে কি? কুণ্ডলী বলতে কি? কুণ্ডলী বলতে হচ্ছে তার, এই যে এইটা হচ্ছে তোমাদের তারের কুণ্ডলী, এটি কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে সরানো হচ্ছে, মানে ধরো একটা চৌম্বক ক্ষেত্র আছে, ধরো এখানে একটা চুম্বক রয়েছে, ঠিক আছে, এই চুম্বক একটা চুম্বক ক্ষেত্র তৈরি করেছে, ডেফিনেটলি বোঝাতে পারছি, চুম্বক একটা চুম্বক ক্ষেত্র তৈরি করেছে। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে তুমি কী করছো? একটা কুণ্ডলী মানে তারের কুণ্ডলীকে তুমি কী করছো? বারবার একবার ভেতরে আনছো, একবার বাইরে নিয়ে যাচ্ছে, একবার ভেতরে আনছো, একবার বাইরে নিয়ে যাচ্ছে, এই কারণটা করছো। এর ফলে কখন আবিষ্ট তড়িৎ মানে ইনডিউসড কারেন্ট সব থেকে বেশি হবে? মনে রাখবে, যেমন তোমাদের এই কুণ্ডলীর মধ্যে চুম্বককে দিলে তড়িৎপ্রবাহ তৈরি হয়, তেমন চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলীকে দিলেও তড়িৎপ্রবাহ তৈরি হতে পারে, তবে মোশান অবস্থা থাকতে হবে, স্থির অবস্থা রাখলে চলবে না, আর লম্বভাবে থাকতে হবে। অর্থাৎ যত দ্রুত তুমি মোশান করবে, মুভমেন্ট যত দ্রুত হবে, অর্থাৎ তোমার গতি যত দ্রুত হবে, দ্রুতি লিখলাম, মানে বলতে চাইছি মোশান মানে গতি যত দ্রুত হবে এবং 90 ডিগ্রিতে হতে হবে, দুটোর মধ্যে যে একটা যদি এইভাবে থাকে আর একটাকে এইভাবে আসতে হবে, মানে 90 ডিগ্রিতে একে অপরকে কী করতে হবে? টাচ করতে হবে, ঠিক আছে। তখনই কী হবে? তখনই তাদের মধ্যে সবথেকে বেশি হবে। এ দেখো, কুণ্ডলী যখন বেশি দ্রুত এবং চৌম্বক ক্ষেত্র লম্বভাবে চালানো হয়, তো কারেক্ট অ্যান্সার তোমাদের কিন্তু বি হচ্ছে এখানে। এই দুটো পয়েন্ট খেয়াল রাখবে, কুণ্ডলীকে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দেওয়া হয়, তখন যদি কুণ্ডলী 90 ডিগ্রিতে থাকে চৌম্বক ক্ষেত্রের সাথে, এবং যদি গতি দ্রুত হয়, অত্যন্ত জোরে নড়াতে হবে, তবেই কিন্তু সেটা ইনডিউসড কারেন্ট তৈরি করবে। নেক্সট প্রশ্ন বলছে যে তোমাদের একটা সমীকরণ দেওয়া আছে কেমিক্যাল রিয়াকশানের, ZnO + C = Zn + CO, কোন পদার্থটির বিজারণ ঘটায় এবং সঠিক জারণ কী? মানে বুঝলাম না, সঠিক জারণ কী মানে? ইংলিশটা পড়ি একটু। হুইচ সাবস্টেন্স ইজ আন্ডারগোয়িং রিয়াকশান, হোয়াট ইজ দ্য কারেন্ট রিজন? ও, এর সঠিক কারণ কি? কারণ কি দিয়েছে? আচ্ছা, কোন পদার্থটি বিজারণ ঘটাচ্ছে, অর্থাৎ বিজারক কোনটা বার করতে বলেছে, কোনটা বিজারক কোনটা বার করতে বলেছে, বাংলা অনুযায়ী বিজারক কোনটা বার করতে বলেছে। দেখো, যার জারণ হয় সে হচ্ছে বিজারক। তাহলে জারণ কার হচ্ছে? জারণ হচ্ছে কার্বনের,
তার মানে কার্বন হচ্ছে এখানে বিজারক, আর আমরা জানি কার্বন বিজারক হিসেবে কাজ করে। কার্বন হচ্ছে এখানে কি বিজারক। আর সঠিক কারণ কি, এখানে কি কি কারণ দিয়েছে একবার দেখি। কার্বনের জারণ হয় কারণ এটি অক্সিজেন গ্রহণ করে, কার্বনের জারণ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, এটা কারেক্ট। এখানে বলছে জিঙ্ক অক্সাইডের বিজারণ হয় কারণ এটি অক্সিজেন হারিয়ে জেডেনে কনভার্ট হয়। জিঙ্ক অক্সাইড জিঙ্ক ধাতুতে পরিণত হয়ে জারিত হয়। কার্বন মনোক্সাইড বিজারিত হয়ে কার্বনে পরিণত হয়। কার্বন মনোক্সাইড বিজারিত হয়ে কার্বনে পরিণত হয়, কিন্তু এখানে তো বলেছে যে কোনটা জারক পদার্থ, কোনটা বিজারক। এক মিনিট একটু ইংলিশটা বলি। হুইচ সাবস্ট্যান্স ইজ আন্ডারগোয়িং রিডাকশান, কোন সাবস্ট্যান্সের রিডাকশান হচ্ছে, কোন সাবস্ট্যান্সের বিজারণ ঘটছে সেটা বলেছে। আচ্ছা, বিজারককে জিজ্ঞেস করেনি। কোন দেখো সবকটাই সঠিক, কিন্তু কোশ্চেন অনুযায়ী কোনটা সঠিক হবে। বিজারণ কোন কার ঘটছে সেটা জিজ্ঞেস করেছে। বিজারক, পয়েন্ট টু বি নোটেড, বিজারক হচ্ছে কার্বন, কিন্তু বিজারণ ঘটছে কার, বিজারণ ঘটছে কিন্তু জেডেনের, মানে জেডেন ওয়ের। তার মানে জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটছে। এই বি অপশান কারেক্ট হবে। জিঙ্ক অক্সাইডের বিজারণ হয় এবং এটি অক্সিজেন হারিয়ে জেডেনওতে কনভার্ট হয়। দিস ইজ দ্য কারেক্ট অপশান। দেখো একটা কথা মাথায় রাখো, কার্বনের অক্সিডেশন হচ্ছে কারেক্ট, কিন্তু কোশ্চেন্সটা অক্সিডেশনের ওপর জিজ্ঞাসা করেনি। যেমন জিঙ্ক অক্সাইড গেট অক্সিডাইজ, জিঙ্ক অক্সাইড অক্সিডাইজড হচ্ছে না, সেটা রং। জিঙ্ক অক্সাইড অক্সিজেন হারাচ্ছে, সো অক্সিডাইজ তো হচ্ছে না, ও রিডাকশন ঘটছে, সেটা তো রং। এমনিতে এই পয়েন্ট কোন কোন পয়েন্টের জন্য রং হচ্ছে বলছে, এখানে একটা রং, এটা সঠিক, কিন্তু এখানে অক্সিডেশন নিয়ে কোশ্চেন্স করেনি, সেই জন্য এটা রং হচ্ছে। নেক্সট হচ্ছে কার্বন মনোক্সাইড ইজ রিডিউসড, কার্বন মনোক্সাইডের রিডাকশান হচ্ছে না। কার্বন মনোক্সাইডের কী হচ্ছে, কার্বন মনোক্সাইডের কী হচ্ছে, অক্সিডেশন ঘটছে। আর কার্বন মনোক্সাইডের অক্সিডেশন ঘটছে না, অ্যাকচুয়ালি ঘটছে কার্বনের অক্সিডেশন। কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। সো অক্সিডেশন কার হচ্ছে, জারণ কার হচ্ছে, কার্বনের জারণ হচ্ছে। কার্বনের জারণ হচ্ছে, ওই জন্য কার্বন হচ্ছে বিজারক। আর জিঙ্ক অক্সাইডের বিজারণ হচ্ছে, ওই জন্য জিঙ্ক অক্সাইড কিন্তু জারক। জারক আর বিজারণ, আর মানে জারক আর জারণ আর বিজারক আর বিজারণ দুটো জিনিস আলাদা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি তোমাদের মনে আছে এটা গোলাচ্ছে, আমি তোমাদের একটা ক্লাস, ডেডিকেটেড ক্লাস দেবো কয়েকটা জিনিস, যেমন এই কুণ্ডলির ওপরে ক্লাস যেটা আগে পেলে, পাই অ্যান্ড সিগমা বন্ডের ওপর ক্লাস যেটা থার্ড শিফটে এসেছিল তোমাদের 9 তারিখে, আর তোমাদের এইটার ওপর ক্লাস জারণ বিজারণের ওপর, এই তিনটের ওপর পাইল করে একটা ক্লাস দিয়ে দেবো, যেগুলো হট টপিক্স, ঠিক আছে। চলো নেক্সট। বলছে সমযোজী যৌগগুলো সাধারণত কম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কেন হয়। তার একটাই কারণ, সমযোজী যৌগগুলো যে বন্ড দ্বারা আবদ্ধ রাখে একে অপরকে, সেই বন্ড খুব উইক বন্ড হয়। যখন বন্ড উইক হয় তখন অল্প তাপেই সেটা কী হয়, সেটা ভেঙে যায়, ঠিক আছে, বা অল্প তাপেই তারা বাষ্পীভূত হতে আরম্ভ করে। তো কারেক্ট অ্যান্সার কী হবে, উইক ইন্টার মলিকুলার ফোর্স বিটুইন দেয়ার মলিকিউলস, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, একটি জীবাণু বা ব্যাকটেরিয়াম যার সুস্পষ্ট নিউক্লিয়াস নেই তাকে কী বলা হয়, নিউক্লিয়েট বলা হয়। আমরা জানি সুস্পষ্ট নিউক্লিয়াস নেই তাকে, তখন সেই নিউক্লিয়াসকে নিউক্লিয়েট বলা হয়। এবং যা আমাদের অন্ত্রে পাওয়া যায় তার নিচের কোন পর্বভুক্ত। দেখো এটা তোমাদের জীববৈচিত্র্য থেকে দিয়েছে, জীববৈচিত্র্য থেকে খুব টাফ প্রশ্ন পড়ছে না, কিন্তু যখন প্রশ্ন পড়ছে স্টুডেন্টরা ভাবছে উড়ে বাবা জীববৈচিত্র্য থেকে প্রশ্ন পড়ছে, বিশাল কিছু করতে হবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। জীববৈচিত্র্য থেকে টপ প্রশ্ন আমি তোমাদের দেবো, কালকে দেবো, চিন্তা নেই। তো অ্যান্সার তোমাদের কী হবে, বা একটা কাজ করি, এই যে টপিকগুলো বললাম তারপর টপ প্রশ্ন কালকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেখানে ব্যাখ্যাও থাকবে, ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তো আমরা জানি যে ব্যাকটেরিয়া সব মানে সবসময়ের জন্য কিসের অন্তর্ভুক্ত হয়, এক মিনিট, মোনেরার অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে। তো ব্যাকটেরিয়া তোমাদের অ্যান্সার কী হবে, তোমাদের মোনেরা অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তো ব্যাকটেরিয়া হচ্ছে তোমাদের মোনেরার অন্তর্ভুক্ত হবে ব্যাকটেরিয়া। সব থেকে প্রথমে এটাকেই পাওয়া গেছিলো, মোনেরা এবং প্রোটিস্টাকে প্রথমে পাওয়া গেছিলো। সো মোনেরা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটার উপর ডেডিকেটেড ক্লাস আমি তোমরা কালকে তোমাদের জন্য পেয়ে যাবে, তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট। যদি কোনো বস্তু অভিকর্ষ এবং ঘর্ষণের মতো কোনো বাহ্যিক বল ছাড়াই সমবেগে ক্রিয়াশীল গতিশীল থাকে, ক্রমাগত গতিশীল থাকে, তাহলে বস্তুটির ওপর কোন ধরনের বল ক্রিয়া করছে আমরা ধরে নেব। দেখো যখন কোনো বস্তু অভিকর্ষ এবং ঘর্ষণ ছাড়াই সমবেগে গতিশীল আছে, সমবেগে গতিশীল থাকার অর্থ কী, তার অবস্থা পরিবর্তন হচ্ছে না। অবস্থা যখন পরিবর্তন হচ্ছে না তখন সেটাকে আমরা কী ফোর্স বলি, ব্যালেন্স ফোর্স বলি। মনে রাখবে নিউটনের লতেই আছে যে আনব্যালেন্স ফোর্স ছাড়া বস্তুর স্থির অবস্থা চেঞ্জ হয় না,
স্থির থেকে গতিশীল অবস্থা করতে গেলে আনব্যালেন্সড ফোর্স দরকার, ইউএফ দরকার। তেমনই গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থাতে আনতে গেলে তখনও আনব্যালেন্স ফোর্স দরকার। স্থির অবস্থায় আনা মানে কিন্তু বল কমানো, তার মানে মন্দন হতে গেলেও আনব্যালেন্স ফোর্স দরকার। তেমন ত্বরণ, গতিশীল হওয়া মানে কি ত্বরণ হওয়া, ত্বরণ হতে গেলেও কিন্তু আনব্যালেন্স ফোর্স দরকার। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। অ্যান্সার আমাদের কী হবে এখানে হবে ব্যালেন্স ফোর্স, কারণ ক্রমাগত ওইভাবেও গতিশীল আছে, সমবেগেই আছে, তার মানে এটা কিন্তু কী হবে আনব্যালেন্সড ফোর্স এখানে অ্যান্সার হবে। তবে একটা ব্যালেন্স ফোর্স এখানে অ্যান্সার হবে। তবে একটা কথা বলি, এখানে কিন্তু কোনোভাবেই গতির দিকের কথা বলেনি, এখানে লেখা উচিত ছিল সমবেগে একই দিকে, এই কথাটা লেখা উচিত ছিল, একই দিক কথাটা লেখা উচিত ছিল। মনে রাখবে যদি দিক চেঞ্জ হয় কিন্তু বেগ সমান থাকে তাহলেও কিন্তু আনব্যালেন্স ফোর্সই হবে। কি বললাম, দিক চেঞ্জ, ডাইরেকশান চেঞ্জ কিন্তু বেগ সেম, তাহলেও কিন্তু আনব্যালেন্সড ফোর্সই হবে, ইউএফই হবে। কারণ ডিরেকশান চেঞ্জও আনব্যালেন্স ফোর্সের দ্বারাই হয়। ব্যালেন্স ফোর্স ডিরেকশান বা বল বেগ কোনোটারই পরিবর্তন করতে পারে না। যদি কোনো বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহ স্থির রেখে বৈদ্যুতিক ক্ষমতা কমাতে হয়, তার মানে পি ইকুয়াল টু কী বলেছে, পাওয়ারকে কমাতে হবে তড়িৎ প্রবাহ স্থির রেখে। তাহলে আমাদের ফর্মুলা কী জানি, আই স্কোয়ার আর, ঠিক আছে, এটা আমার ফর্মুলা জানি। পাওয়ারের তিনটে ফর্মুলা কি, পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, আর পাওয়ার ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই আর, আর পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর। এখানে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তড়িৎ প্রবাহ স্থির রাখতে হবে, তড়িৎ প্রবাহ স্থির রাখতে হবে কিন্তু বিদ্যুতের ক্ষমতা কমাতে হবে। তাহলে তুমি বলো কীভাবে কমবে। দেখো এই ফর্মুলা যে আমরা দেখতে পাচ্ছি, পাওয়ার কিন্তু আর এর সঙ্গে সমানুপাতিক, আর পাওয়ার কিন্তু আই স্কোয়ারের সাথে সমানুপাতিক। এবার এটাকে ফিক্স রাখতে হচ্ছে, তার মানে আরকে কমাতে হবে যদি পাওয়ারকে তুমি কমাতে চাও। তা কারেক্ট আনসার কী হবে, রেজিস্ট্যান্স তোমাকে ডিক্রিজ করতে হবে। এবার যদি প্রশ্নটা এই কোশ্চেনটার ওপর না দিয়ে, ধরো এই প্রশ্নটার ওপর দিত, এই সমীকরণটার ওপর দিত, তখন কী হতো, তখন দেখো পাওয়ার কিন্তু এখানে ভি এর সঙ্গে সমানুপাতিক, মানে ভি স্কোয়ারের সঙ্গে বেসিক্যালি, কিন্তু পাওয়ার কিন্তু এখানে আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। যদি বলতো তখন পাওয়ার কমাতে হবে, কী হতো, যদি বলতো যে ভোল্টকে স্থির রেখে পাওয়ার কমাতে হবে, তখন আরকে বাড়াতে হবে। ভোল্ট স্থির রেখে যদি পাওয়ারকে কমাতে হবে তাহলে আরকে বাড়াতে হবে, কারণ আর এর সঙ্গে সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর যদি কমে পাওয়ার কিন্তু তবে এখানে বাড়বে। যদি এইটা হতো তাহলে কিন্তু অ্যান্সার এইটা হতো, বুঝতে পারছি, ক্লিয়ার। আর যদি এইটার ওপর হতো, ধরো আইকে স্থির রেখে, তাহলে ভোল্ট বাড়লে পাওয়ার বাড়বে, পাওয়ার কমলে ভোল্টও কমবে। এর সঙ্গে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এসব নিয়ে তোমাদের পেডে একদম ডিটেলসে গভীরে যতটা খনন করতে হয়, 12 ফুট 14 ফুট সব গেছি আমি, গভীরে গিয়ে তোমাদের কিন্তু পড়ানো আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এ তো কারেক্ট। নেক্সট বলেছে যে এগুলি মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর অবস্থা থেকে গঠিত হয়, এটাও কারেক্ট। তো বোথ 1 and 2 এখানে কারেক্ট, অপশানগুলো কেটে গেছে, ঠিক আছে, দুটোই কিন্তু এখানে কারেক্ট হবে, ঠিক আছে। চলো 12 দাগের প্রশ্ন তোমাদের আর্থ সিস্টেম থেকে দেওয়া হয়েছিল। 13 দাগের প্রশ্ন দেখো, নিউরনের প্রধান কাজ কী। দেখো নিউরনের প্রধান কাজ হচ্ছে সেন্ডিং অ্যান্ড রিসিভিং সিগনালস বিটুইন দ্য ব্রেন অ্যান্ড দ্য বডি, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু জটিলভাবে ছিল, একটু বড় 2 লাইন 3 লাইনের তোমাদের এ আকারে ছিল, ঠিক আছে। এটাকে আমি সরলীকরণ করে দিয়েছি, কারণ পুরো কোশ্চেনটা স্টুডেন্টরা বলতে পারেনি। তো ওভারঅল এই কোশ্চেনটা আমি তোমাদের দিয়েছি, ঠিক আছে। চলো, শুক্রাণুর কোন অংশ নিষেকের জন্য দায়ী হয়। দেখো শুক্রাণুর এই যে অংশটা লেজ, এই লেজ দায়ী হয় চলাচলের জন্য, চলন গমন, ঠিক আছে। এই যে অংশটা, ঠিক আছে, এটা দায়ী হয় তোমাদের জেনেটিক মেটেরিয়ালকে ক্যারি করার জন্য, এটা দায়ী হয় মেটেরিয়াল। শুক্রাণুর যে হেড, এখানে থাকে হচ্ছে উৎসেচক, যা ডিম্বাণুর দেয়ালকে ফুঁড়ে তার ভেতরে ঢোকার জন্য ব্যবহার করা হয়, যেটাকে আমরা নিষেচন বা নিষেক বলি। তা কারেক্ট অ্যান্সার কোনটা হবে, শুক্রাণুর মাথা, ঠিক আছে, হেড, যেটাকে আমরা অ্যাক্রোজম বলি। এর মাথায় এক ধরনের তোমাদের থলে থাকে, যেটাকে অ্যাক্রোজম বলা হয়, এবং উৎসেচক যুক্ত থলে হয় সেটা। অ্যান্সার তোমাদের কী হবে, হেড হবে অ্যান্সার তোমাদের, ঠিক আছে। চলো, বর্তমান জামানা কিসের জানো তো, হাইপের জামানা, ঠিক আছে। 100 জন যদি বলে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, তাহলে বাকি 100 জনও সেটা বিশ্বাস করে নেয়। তা আমি একটা জিনিস বুঝলাম, বাংলাতে খেটে কোনো লাভ নেই, ঠিক আছে। এর থেকে যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে খাটি তাহলে অনেক বেশি লাভ হবে। আমি এটা মানে আমার কলিগসও আমাকে বারবার এই কথাটা বলছে, তারা আমার কানে রোজ এই কথা বলে যে স্যার আপনি যে পরিমাণ খাটেন সেই পরিমাণ রিয়াকশন ব্যাক কিন্তু আসে না। তো ব্যাপারটা হচ্ছে এইটা, আমি এটা জানি, বাংলাতে ব্যাপারটা এরকমই হয়, ঠিক আছে। বাংলাতে কিন্তু ব্যাপারটা এরকমই হয়, আমি এটা মানে
অদ্ভুত। যেমন কিছু ভালো ভালো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের আছে, ঠিক আছে। আমি অফলাইনে অনেকে জিজ্ঞেস করলে তাদের নাম বলে দিই, অনলাইনে আমি নাম করবো না, কারণ সেই ব্যক্তি কীভাবে নেবে আমার তো জানা নেই। আমি ভালোভাবে বলছি, তিনি তো খারাপভাবে নিতে পারেন। তো যাই হোক, তো হচ্ছে লাস্টে অ্যাকাউন্ট বলে আছে তার নাম, উনি অনেক দিন ধরে পড়াচ্ছেন। ইভেন আমি যখন 2016 সালে যখন ইউটিউব চ্যানেল করি তখন থেকে উনি পড়াচ্ছেন। আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি না, আমি তার ঢাকটা একটু পিটিয়ে দিই, কারণ তিনি অনেক ভালো টিচার, সত্যি কথা বলতে। তার সব ক্লাস ভালো আমি জানি না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে তিনি ডেফিনেটলি বেটার পড়ান, অনেক ভালো পড়ান আমাদের বাংলায় যত চ্যানেল আছে তার থেকে, ঠিক আছে। কারণ ডিপে পড়ান, বহু দিন ধরে পড়াচ্ছেন। তো আমাকে যদি কখনো কেউ বলে আমি তার নামটা রেকমেন্ড করে দিই। মনে রাখবে, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি নর্মালি বললাম, কথাটা আসলো তাই বললাম। কিন্তু তারও দেখবে ফিডব্যাক কম আসে, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে, ঠিক আছে। তো তার সঙ্গে আমি যদি কথা বলি তিনি কিন্তু একমত হবে না আমার সাথে, 100% শিওর। তো ব্যাপারটা হচ্ছে এই। তাই হোক, চলো, একটা নেগেটিভ পয়েন্ট তোমাদের বললাম, অনেকদিন ধরে বলবো ভাবছি, বলি না। নিচে সবকটি স্ত্রী প্রজনন অঙ্গ, কোনটি ব্যতিক্রম? ঠিক আছে, নিচে সবকটি কি স্ত্রী প্রজনন অঙ্গ, কোনটা ব্যতিক্রম? ফিলোপিয়ান টিউব স্ত্রী প্রজনন অঙ্গ, ওভারি স্ত্রী প্রজনন অঙ্গ। ভাস্ট ডিফারেন্স হচ্ছে সেই অঙ্গাণু যেটা পুরুষ দেহের যে শুক্রাশয় আছে, তার যে স্ক্রোটাম অর্থাৎ থলে, সেই স্ক্রোটাম থেকে শুক্রাণুকে বাইরে নিয়ে যাওয়ার পথ হচ্ছে ভাস্ট ডিফারেন্স, যেটাকে কাটলে ভেসেকটমি হয়। যেটাকে কাটলে কী হয়? ভেসেকটমি করা হয় যেটাকে কাটলে। এটাকে কেটে দিলেই, ভাস্ট ডিফারেন্স কেটে দিলেই শুক্রাণু বাইরে বেরোতে পারে না, সেটাকে আমরা ভেসেকটমি বলি। পার্মানেন্ট সলিউশন ফর অবাঞ্ছিত গর্ভ। তো অ্যান্সার তোমাদের কী হবে? ভাস্ট ডিফারেন্স উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা পুরুষ দেহে পাওয়া যায়। এবার তোমরা বলবে যে স্যার আপনি মোটিভেশন পান কোথা থেকে? দেখো, মোটিভেশন পাই দিনে আমি যে মানে মিনিমাম 40 থেকে 50টা করে কল পাই। আজকেও আমি প্রায় 5-6 জনের সঙ্গে কথা বলি, যে 40-50টা কলের মধ্যে, ঠিক আছে। তো তারা যখন কল করে আর তারা যখন তাদের কথাটা জানায়, বলে যে স্যার হিন্দিতে সব অ্যাভেলেবেল, ইভেন হিন্দিতে এনসিআরটিও স্যার অ্যাভেলেবেল, আমাদেরকে কিনতে হয়নি, মানে হিন্দি স্টুডেন্টের এনসিআরটি কিনতে হয়নি, তাদের ক্ষেত্রে এই নিউ এনসিআরটি অ্যাভেলেবেল আছে। কিন্তু স্যার বাংলাতে দেখুন কী অবস্থা। যখন বলে তখন খারাপ লাগে, তখন মনে হয় না অন্য চ্যানেলে যাবো না, যতই হোক না কেন, যা পারে হোক না কেন, ঠিক আছে। দেখো, একটা মানুষ নর্মালি বেঁচে থাকে কদিন? অ্যাভারেজ আয়ু এখন 60 বছর হয়ে গেছে। রোগ ভোগ নিয়ে বেঁচে থাকে মানুষ 80 বছর, আর বিনা রোগে মানুষ খুব বড় 60 বছর বাঁচে, যদিও মানে ব্যাক সাইডে ব্যথা হতে আরম্ভ করে। এখন মানুষের এতই কম হয়ে গেছে, ঠিক আছে। তা আমার এজ ধরো 36, আর আমি ধরো আর পড়াবো ধরো খুব বড় জোর 42-43 অবধি পড়াবো খুব বড় জোর, তারপরে আর পড়ানোর মতো মানসিকতা থাকবে না, কারণ তখন মানুষের এই চিৎকার চেঁচামেচি করে এই যে বলার মতো ক্ষমতা, এগুলো সব আস্তে আস্তে কম দেখো। মানুষ ভাবে নিজেকে সময় দেবো, ফ্যামিলিকে সময় দেবো, এসব করবো আমি তখন। তো এইটুকু টাইমে আমি ভাবি যাকগে যাক, কোনো ব্যাপার না, যে দেখবে সে দেখবে, যে দেখবে না সে দেখবে না, তার ব্যাপার, আমি আমার মতো পড়াবো। তা আমি এই মোটিভেশনের উপর বেস করে পড়াই। কথাটা আমি তোমাদের বললাম, কথাটা উদ্বেগের মতো লাগতে পারে, এবার কথাটা সত্যি। এবার দেখো এই কোশ্চেনটাকে দেখো, রেল এই কোশ্চেনটাকে করেছে, কত সুন্দর কোশ্চেন। রেল কিন্তু গ্রাফ ফাপ এঁকে দেয়নি, তুমি যদি ভাবো গ্রাফ এঁকে দিয়েছিল, না ভাই, গ্রাফ এঁকে দেয়নি, নর্মালভাবে কোশ্চেনটা দিয়েছে। কী বলেছে? একটি কণা 0 থেকে 0 স্থানাঙ্ক থেকে 4 থেকে মাইনাস স্থানাঙ্কে গেছে। ভালো করে ভাবো, একটা কণা কী হয়েছে? 0 থেকে 0 স্থানাঙ্ক, মানে হচ্ছে 0 থেকে 0 কোনটা? এই যে এইটা হচ্ছে 0 থেকে 0। এই যে আমরা যখন গ্রাফ আঁকি না, তখন এই যে মূল বিন্দুটা, এটাই হচ্ছে 0 0 হয়, ঠিক আছে। এখান থেকেও কিসে গেছে দেখো, ভালো করে ভাবো। 4 মাইনাস স্থানাঙ্ক, 4 হচ্ছে এক্সের ভ্যালু হয়, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু হয়। পয়েন্ট টু বি নোটের, মনে রাখবে প্রথমে এক্সের ভ্যালু, পরে হচ্ছে ওয়াই এর ভ্যালু হয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের, ঠিক আছে। প্রথমে এক্সের ভ্যালু, পরে হচ্ছে তোমাদের কী হয়? ওয়াই এর ভ্যালু হয়, ঠিক আছে। তার মানে ও 4 ঘর গেছে, 1 2 3 4, ও 4 ঘর গেছে, অর্থাৎ এক্স বরাবর 4 ঘর প্লাসে গেছে। ওয়াই যদি নেগেটিভ না থাকতো তাহলে ওপর দিকে যেত, কিন্তু ওয়াই নিচের দিকে আছে, কারণ নেগেটিভে আছে, তো ও নিচের দিকে গেছে, তোমাদের কি 3 ঘর গেছে নিচের দিকে, এই জন্য এটা 4 এবং -3 দিয়েছে। এটা আমি বুঝিয়ে দিলাম তোমাদের একবার। ওয়াই অ্যাক্সিস ওপর দিকেও আছে, নিচের দিকেও আছে, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এদিকে হচ্ছে নিচে হচ্ছে তোমাদের নেগেটিভ ওয়াই, তো নেগেটিভ ওয়াইতে যাবে, ঠিক আছে। গ্রাফ ছোটোবেলায় করেছো, মনে করে দেখো। বলছে তাহলে স্থানাঙ্কের আকারে তার সরণ কী হবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। দেখো, স্থানাঙ্কের আকারে তার সরণ কী হবে, ভালো করে খেয়াল করো। সরণ সমান সমান কী হয়? এটা কী গ্রাফ? এটা কী গ্রাফ তুমি দেখো ভালো করে। এখানে তোমাদের টাইমের রেসপেক্টে দিয়েছে, টাইম অবশ্যই থাকে, আর এখানে কি দিয়েছে? একটা কোণা গেছে, স্থানাঙ্কে গেছে, তার মানে কি? এটা হচ্ছে ডিটি গ্রাফ, ডিস্ট্যান্স টাইম গ্রাফে গেছে। এটা কী গ্রাফ? এটা ডিস্ট্যান্স টাইম গ্রাফ। এটা কী গ্রাফ? এটা ডিস্ট্যান্স টাইম গ্রাফ। তো তার সরণ ওই সেমই হবে, এটাই তার সরণ হবে, এ অপশানই কারেক্ট হবে, ওটাই তো সরণ। এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক এটাই তো হবে না, -3, এটাই তো স্থানাঙ্ক হবে বিন্দুটা, ঠিক আছে।
পরের প্রশ্ন দেখো, বলেছে একজন ব্যক্তি কাশি ও শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছে, নিচের কোনটি প্রভাবিত হবে? আমরা সবাই জানি যে কাশি এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা যখন একজন ব্যক্তি তখন পুরো ফুসফুসেই প্রবলেম হয়, তো অ্যান্সার আমাদের কিন্তু লাংই হবে। লাংয়ের মধ্যেই ব্রঙ্কিওল থাকে, সো ফুসফুস বললেই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানে সিলিয়া বলেছে, সিলিয়া এফেক্ট হলে কিন্তু আমাদের কিন্তু ওই শ্বাসনালীতে প্রবলেম হয় না, কাশি এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হয় না। ঠিক আছে, সিলিয়া ইনফেকশন হলে কী হয়, কফ উঠতে পারে এবং সে তার সঙ্গে রক্তও বেরোতে পারে, কিন্তু এখানে অ্যান্সার কিন্তু আমাদের ফুসফুসই হবে। ঠিক আছে, নেক্সট চলো। একজন ব্যক্তি একটি পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নিলেন, ভর ও অভিকর্ষ ত্বরণ স্থির থাকলে তার বিভব, এটা পোটেনশিয়াল এনার্জি অদ্ভুতভাবে লেখে, মানে স্থিতিশক্তি, তার স্থিতিশক্তি কী হবে, সর্বাধিক কখন হবে? দেখো তার স্থিতিশক্তি সর্বাধিক তখনই হবে যখন হাইট বাড়বে, কারণ পি ইকুয়াল টু কী, পি ইকুয়াল টু আমরা জানি এম জি এইচ, এম ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে, সো ভর ঠিক, জি ঠিক, তাহলে এইচই বাড়বে, তবে সেটা সর্বাধিক হবে। তো কারেক্টটা কটা হবে, অ্যাট দ্য পিক, সব থেকে উপরে, কারণ ভূমি থেকে তার কী বাড়ছে, তার উচ্চতা বেড়ে যাচ্ছে, শীর্ষে গেলে তার কী হবে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে। ঠিক আছে, চলো। কালকে আমি তোমাদের যে দিয়েছিলাম, তোমাদের যে হচ্ছে যেটাকে আমি বলবো এক্সাম রিভিউ, সেই এক্সাম রিভিউতে কিন্তু আমি তোমাদের আলোচনা করেছি, এবং শুধু তাই নয়, তোমাদের যে 100 টপ কোশ্চেন্স ছিল, আমি কিছুদিন আগে আলোচনা করেছি, একদিন কি দুদিন আগে, 100 টপ এনসিইআরটি সায়েন্স। ঠিক আছে, সেই 100 টপ এনসিইআরটি সায়েন্সের মধ্যে যে কটা কোশ্চেন আছে পড়েছে, সব আমার আলোচনা করা আছে ওখানে, সব কটা আলোচনা করা আছে। তোমরা এই ভিডিওগুলোকে দেখো না, ঠিক আছে, এই ভিডিওকে না দেখে বলো যে স্যার আমাদের কোশ্চেন কমন পড়ছে না, স্যার কোশ্চেন বড় বড় আসছে, ওই ভিডিওটা গিয়ে দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে কিতনা বড় বড় ভিডিও। কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখা একটা প্লেলিস্টের লিঙ্ক আছে প্রথমেই, ওই প্লেলিস্টে গেলে তোমরা দেখবে 100 টপ এনসিইআরটি সায়েন্স বলে লেখা আছে, 9th এবং 10th অগস্টের ওপর বেস করে আমি করিয়েছিলাম, ওটা দেখো, ওটা দেখলে তোমরা এখানে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ওখানে করিয়েছি আমি, লাস্টের দিকে আছে, 80-90-এর পরের থেকে খুলো, পেয়ে যাবে 90 দাগের পর থেকে। বলেছে নিচের কোন বক্তব্যটি আইসোটোপকে করে? আইসোটোপের ক্ষেত্রে কী হয়, প্রোটন সংখ্যা আমাদের থাকে সেম, আইসোটোপ, টোপের পি মানে প্রোটন সংখ্যা সেম, কিন্তু নিউটন সংখ্যা ডিফারেন্ট, নিউটন সংখ্যা কী হয়, ডিফারেন্ট হয়। তো কারেন্ট অ্যান্সার কী হবে, সমান সংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন। ঠিক আছে, চলো। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, এগুলো থেকে তুমি যতবারই করো না কেন, তোমার যেহেতু ওখানে গোলাবে, ওই জন্য রেল ওই প্রশ্নগুলোকে ফোকাস করে। কী বলে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং, তাদের কণার আকারে সাজাও। দেখো আমরা সবাই জানি যে সলিউশনের যে কণা, সলিউশন মানে কি, ট্রু সলিউশন মানে দ্রবণ, দ্রবণের যে কণা সেটা তোমাদের কত হয়, লেস দ্যান 1 ন্যানোমিটার, লেস দ্যান 1 nm হয়। ঠিক আছে, যেটা আমাদের কোলয়েড, ঠিক আছে, কোলয়েড, তার ক্ষেত্রে কী হয়, তার ক্ষেত্রে আমরা জানি 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হয়। আর যেটা আমাদের সাসপেনশন মানে প্রলম্বন, তার ক্ষেত্রে কী হয়, মোর দ্যান কী হবে তোমাদের 1000 nm। ঠিক আছে, তাহলে সব থেকে কম কোনটা, সলিউশনের সব থেকে কম, তারপরে কোলয়েড, তারপরে হচ্ছে সাসপেনশন। তো দেখো কোথায় আছে সাসপেনশন, এই যে এটাকে উল্টে লিখলে এটা সলিউশন, এটা সাসপেনশন, উল্টে লিখলে সাসপেনশন প্রথমে যাবে, তারপর কোলয়েড যাবে, তারপর সলিউশন যাবে, তাহলে এই অপশানটা কারেক্ট। সাসপেনশনের সব থেকে এখানে কী বলে, সব থেকে ছোটো না কি বলেছে, বড়ো থেকে ছোটো, হ্যাঁ বড়ো, সাসপেনশন, তারপর কোলয়েড, তারপর সলিউশন। তো দিস অ্যান্সার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বি অপশান। পরের প্রশ্ন দেখো, বলেছে যে অবতল দর্পণের মুখ্য অক্ষের সমান্তরালে, মুখ্য অক্ষ মানে কি, এই যে প্রিন্সিপাল অ্যাক্সেস, এই প্রিন্সিপাল অ্যাক্সের সঙ্গে সমান্তরালে, মনে রাখবে অবতল দর্পণে যখন প্রিন্সিপাল অ্যাক্সের সঙ্গে সমান্তরালে, দেখো এটা প্রিন্সিপাল অ্যাক্সের সঙ্গে সমান্তরালে গেছে, এই যে লাইনটা গেছে না, এই লাইনটা তোমাদের প্রিন্সিপাল অ্যাক্সেসের সঙ্গে দেখো সমান্তরালে গেছে, প্রিন্সিপাল সমান্তরালে গেছে, এই লাইনটা, কোন লাইনটা, এই লাইনটা। তাহলে অবতল দর্পণের সঙ্গে প্রিন্সিপাল অ্যাক্সেসের সমান্তরালে যখন কোনো রশ্মি পতিত হয়, তখন সেটা কিন্তু এফের মধ্য দিয়ে যায়। তো কারেক্ট অ্যান্সার কী হবে, এফের মধ্য দিয়ে তোমাদের কিন্তু যাবে, মাফ করো, কার মধ্য দিয়ে যাবে, এফের মধ্য দিয়ে তোমাদের কিন্তু যাবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কী হবে, প্রিন্সিপাল ফোকাসের মধ্য দিয়ে কিন্তু এটা গমন করবে। ঠিক আছে, আর যদি প্রিন্সিপাল ফোকাসের মধ্য দিয়ে কোনো জিনিস যায়, তাহলে সেটা রিফ্লেক্ট ব্যাক করার পরে কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সেসের সমান্তরালে ব্যাক করবে। যদি কোনো জিনিস পিতে গিয়ে পতিত হয়, পি মানে কি পোল, পোলে গিয়ে পতিত হয়, তাহলে সেটা পোল থেকেই ব্যাক করে, এবং এক্ষেত্রে আই এবং আর এর মান সমান হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটো মান কী হবে, দুটো মান ইকুয়াল হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, এই যে ছোটো ছোটো জিনিস, কয়েকটা জিনিস আছে,
পড়ে নিও বই থেকে, এনসিইআরটিতে তোমাদের আছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন তোমাদের বলেছে যে মোর ডাইভার্সিটি এবং মোর ভেরিয়েশন এই কথাটা কিসের জন্য বিখ্যাত। দেখো, মোর ডাইভার্সিটি শব্দের অর্থ কি? জীব বৈচিত্র্য বেশি। জীব বৈচিত্র্য বেশি শব্দের অর্থ কি? কোনো একটা জায়গায় উপস্থিত জীবেদের মধ্যে বৈচিত্র্য অনেক বেশি, নানা ধরনের জীব পাওয়া যাচ্ছে সেখানে। এবং মোর ভ্যারিয়েশন কেন হচ্ছে? কারণ দেখো, ভ্যারিয়েশন শব্দের অর্থ কি? ভ্যারিয়েশন শব্দের অর্থ হচ্ছে মানে পার্থক্য। ভ্যারিয়েশন শব্দের অর্থ পার্থক্য। কার কার মধ্যে পার্থক্য? তুমি তোমার বাবার মতো নও। তুমি যদিও তোমার বাবার থেকে বা মায়ের থেকে উৎপন্ন, কিন্তু তুমি তোমার হুবহু তোমার বাবা বা মায়ের মতো নও। এটা কি বলা হয়? ভ্যারিয়েশন। তো যত বৈচিত্র্য বাড়বে তত ভ্যারিয়েশন বাড়ে। এটাকে আমরা কি বলি জানো? এটাকে বলি আমরা জীব বৈচিত্র্যের বিবর্তন, ইভলিউশন অফ ডাইভার্সিটি। এটাকে আমরা কি বলি? ইভলিউশন অফ ডাইভার্সিটি বলা হয় এটাকে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে বলেছি, ইন ফুড চেন হুইচ ট্রপিক লেভেল উইল হ্যাভ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেট অফ পেস্টিসাইড। পেস্টিসাইড মানে কি? বায়োম্যাগনিফিকেশান কোন স্তরে সব থেকে বেশি হয়? আমরা জানি সব থেকে উপরের স্তরে বায়োম্যাগনিফিকেশান বেশি হয়। এটাও কিন্তু তোমাদের আমি যে টপ 100 কোশ্চেন্স বলছি ওখানে কিন্তু আমি তোমাদের করিয়েছি। তো অ্যান্সার তোমাদের কী হবে? হাইয়েস্ট ট্রপিক লেভেলে সব থেকে বেশি হবে। এটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশান। যে সার তুমি এখানে প্রয়োগ করছো সেটা এখানে আরও বাড়বে, এখানে আরও বাড়বে, বাড়ার পর হায়েস্ট কোথায় দেখা যাবে? হায়েস্ট এখানে দেখা যাবে। এটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। কিন্তু শক্তির উৎস কিন্তু এখানে সব থেকে কম হবে। শক্তির উৎস সব থেকে কম হবে, কিন্তু বাজে জিনিসের এখানে জমায়েত বেশি হবে। মনে রাখবে, এইটা খুব ইম্পর্ট্যান্ট। শক্তির উৎস কমে যায়, শক্তির পরিমাণ কমে যাবে, এবং যত বাজে জিনিস তার পরিমাণ যত ট্রপিক লেভেলে উপরে যাবো তত আমাদের বাড়বে। CaCl2 এর আণবিক ভর কত? দেখো, সি এর ভর হচ্ছে তোমাদের 40, আর এক একটা Cl এর ভর হয় তোমাদের 35.5 করে। এখানে দুটো আছে, সো ইন্টু 2 মানে 70। 40 আর 70 মেলালে কত? 111। তো কারেক্ট অ্যান্সার তোমাদের, সরি কত বললাম আমি? 35 ইন্টু 2 71 হবে। 71, হ্যাঁ মেন্টাল ক্যালকুলেশন ঠিক করেছি, এখানে লিখতে ভুল করেছিলাম। 171 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো, তো 111 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে যদি প্লান্ট সেলগুলো যদি উদ্ভিদের কোষে গ্যাসের আদান প্রদানের সমস্যা হয় এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন ছাড়াই জমা হতে থাকে, তাহলে জীবনের কোন প্রক্রিয়াগুলো প্রভাবিত হবে? আচ্ছা মাফ করো, এটাকে তোমার মানে এটা রিপিটেড কোশ্চেন্স হয়ে গেছে, এটাকে ইগনোর করে যাও। নেক্সট কোশ্চেন চলো। বলেছে যদি কোনো ব্যক্তি ধূমপান শুরু করেন তাহলে তার কাশি এবং শ্বাসযন্ত্রের সমস্যা হয়, সেটা কোন কারণে হয়? সেটা হয় তোমাদের সাডেন ইনক্রিজ, কী বলেছে, এক্সপ্যানশন অফ খাদ্যনালী, না ফুডের কোনো ব্যাপার নেই, ব্রঙ্কিয়ালগুলোর প্রসারণ সংকোচন, ঠিক আছে, ফুসফুসে অক্সিজেনের মাত্রা হঠাৎ বৃদ্ধি, না এইটা তোমাদের অ্যান্সার হবে। শ্বাসকার্যজনিত যে অসুবিধা হয় সেটা হচ্ছে ব্রঙ্কিয়ালগুলোর সংকোচনের কারণে হয়। ঠিক আছে, যদি ইনক্রিজ অক্সিজেনের মাত্রা ইনক্রিজ হয় তাহলে সেটা হতেই পারে না। হৃদস্পন্দন বন্ধ হওয়ার ক্ষেত্রেও এখানে হৃদস্পন্দন কোনো ব্যাপার নেই, ব্রঙ্কিওলগুলো সংকোচন হয়, কারণ ব্রঙ্কিওলগুলো ওটা নিতে চায় না। ঠিক আছে, ব্রঙ্কিওলগুলো কী করে? ওটাকে নিতে চায় না, যার ফলে ব্রঙ্কিওলগুলো সংকুচিত হয়, তার ফলে হঠাৎ একটা শ্বাসযন্ত্রের সমস্যা দেখা যায়। তো কারেক্ট অ্যান্সার তোমাদের বি হবে। রক্ত বহনকারী পুরু, শক্তিশালী এবং স্থিতিস্থাপক দেয়ালযুক্ত রক্তনালীকে কী বলা হয়? বলা হয় ধমনী, আর্টারি বলা হয়। মনে রাখবে, শিরায় কপটিকা পাওয়া যায়, ধমনীতে পাওয়া যায় না। ঠিক আছে, ধমনী রক্তচাপ সহ্য করতে পারে মারাত্মকভাবে, শিরা ততটা পারে না। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে ধমনী। আর কেন পারে? কারণ পুরু, শক্তিশালী এবং স্থিতিস্থাপক দেওয়াল থাকে ধমনীতে, ওই জন্য ধমনী এটা পারে। তোমরা জানো হয়তো যে আমাদের যে মহাধমনী আছে, যাকে আয়োটা বলা হয়, সেই মহাধমনী দিয়েই কিন্তু সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে, সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ড থেকে রক্ত কিন্তু ধমনীপথেই কী হয়? সারা শরীরে ছড়িয়ে পড়ে। সো মহাধমনী বা আয়োটা কেন সেই প্রেশারটা নিতে পারে এই কারণেই, কারণ তার দেয়াল ওই পুরু এবং শক্তিশালী দেয়াল থাকে তাতে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা পরে শিফটের কোশ্চেন্স। এখানে তোমাদের বলছি যে সোডিয়াম, ওই জন্য 1 নম্বর দেওয়া আছে, সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড। আমরা জানি সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের যে মিশ্রণ মানে বিক্রিয়া হয়, তাতে কী হয়? বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটাকে আমরা কী বলি? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলি। এতে কী হয়? আয়নের এক্সচেঞ্জ হয়, সালফেট আয়ন বেরিয়ামের ঘরে আর ক্লোরাইড আয়ন সোডিয়ামের ঘরে চলে যায়। এটাকে আমরা কী বলি? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলি। আর এই বিক্রিয়ায় বেরিয়াম সালফেটের সাদা আস্তরণ পড়ে, মানে কী পড়ে তোমাদের? অধক্ষেপণ পড়ে। তো এটা একটা অধক্ষেপণ বিক্রিয়াও বটে। সো দ্বিপ্রতিস্থাপন, অধক্ষেপণ বোথ অ্যান্সার হবে এখানে। প্রকৃতিতে কার্বন কম্পাউন্ডগুলির সংখ্যা অত্যন্ত বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং চতুর্যোজ্যতা। কার্বনের যোজ্যতা কত? কার্বন হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তো 2 এবং 4,
তো 4টে ইলেকট্রন থাকে ও শেষে, এই 4টে ইলেকট্রন ও শেয়ারও করতে পারে। 4টে, যার ইলেকট্রন সংখ্যা 4 সে কী করতে পারে, ইলেকট্রনকে শেয়ার করতে পারে, বলে ভাই আয় আমি তোকে একটু দিচ্ছি, তুই আমাকে একটু দে। তো এইটা হচ্ছে মেন কারণ। আর 2 হচ্ছে ক্যাটিনেশন, কারণ কার্বন নিজের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে। কার্বন শুধু অপর যৌগের সঙ্গে না, নিজের সঙ্গে লম্বা চেনে বন্ধন তৈরি করতে পারে। এই জন্যই কার্বনের যোজ্যতা মানে সব থেকে বেশি। অ্যান্সার আমাদের কী হবে, কার্বনের স্বশৃঙ্খলায়ন এবং চতুর্যোজ্যতা, এই দুটো তোমাদের কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি। যদি একটি পরমাণুর অ্যাটমিক নাম্বার 7 হয় এবং অপর একটি পরমাণুর অ্যাটমিক নাম্বার 8 হয়, তবে তাদের সবথেকে সাধারণ স্থিতিশীল আইসোটোপ কী হবে? দেখো, ধরো একটা পরমাণু আছে এক্স, তার অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। আর ধরো আর একটা পরমাণু আছে যাদের অ্যাটমিক নাম্বার কত? 8, ওয়াই হচ্ছে 8। যদিও অ্যাটমিক নাম্বার নিচে লেখে, ভর সংখ্যা উপরে লেখে, যাই হোক। তো কত হবে? দেখো ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আইসোটোপের নিউট্রন সংখ্যা কী হবে। দেখো একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সব থেকে স্থিতিশীল আইসোটোপে, দেখো এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, গুড কোশ্চেন্স, এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। দেখো একটা জিনিস তো মাথায় রাখতে হবে যে অ্যাটমিক নাম্বার তাদের 8, তার মানে তারা কিন্তু প্রথম কথা তাদের আইসোটোপ তৈরি করতে গেলে ভালো করে বুঝবে, এটা আমার মনে হয় এটা ভর সংখ্যা হওয়া উচিত ছিল কোশ্চেন্সটা। আচ্ছা, এই প্রশ্নটায় আমার যেটা মনে হচ্ছে, ভর সংখ্যা যেহেতু দেয়নি, ফলে মৌলগুলোকে তোমাকে অ্যানালাইজ করতে হবে। দেখো প্রোটন সংখ্যা 7 কার আছে? প্রোটন সংখ্যা 7 আমরা জানি নাইট্রোজেনের হচ্ছে প্রোটন সংখ্যা 7, কারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। ঠিক আছে, এবার নাইট্রোজেনের ভর সংখ্যা কত? আমরা জানি হচ্ছে 14, 7-এর দ্বিগুণ। অক্সিজেনের ভর সংখ্যা কত? আমরা জানি 16, 8-এর দ্বিগুণ। নর্মালি এটা হয় না, কিন্তু এভাবে কিছু কিছু মূল্যের ক্ষেত্রে মিলে যায়। ঠিক আছে, আমি তোমাদের ভর সংখ্যা মনে রাখার ট্রিকও দিয়েছিলাম পেড ক্লাসে, মনে করে দেখো। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা মনে রাখার ট্রিক দিয়েছিলাম। ঠিক আছে, হাতের আঙুল দিয়ে এঁকে ওই ট্রিক ফলো করো, পেডে আমি তোমাদের এটা ডাইরেক্ট ডিটো করিয়েছিলাম। ঠিক আছে, সো 14 আর 16, তাহলে প্রোটন মানে প্রোটন সংখ্যা যদি 7টা করে হয়, তাহলে নিউট্রন সংখ্যার কী হবে? 14 - 7 মানে 7, এক্ষেত্রে কী হবে? 8। তোমার 7 আর 8 আমাদের এখানে অ্যান্সার হওয়া উচিত। তো সি অপশন আমাদের এখানে সেই অনুযায়ী কারেক্ট হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো ভর সংখ্যা হচ্ছে এইটা, আর আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা নিউটন সংখ্যা পাই, এটা অলওয়েজ মাথায় রাখবে। এন মানে নিউটন, এখানে এন মানে নিউটনের কথা লিখেছি। চলো পরের প্রশ্ন, একটি ক্ষারকের সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সম্পূর্ণ সঠিক? দেখো ক্ষারক লিটমাসের সঙ্গে বিক্রিয়ায় লাল লিটমাসকে নীল করে, কিন্তু ফিনাফথ্যালিনকে কী করে? হলুদ করে। তো সি অপশান আমাদের কারেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ, লাল লিটমাসকে নীল করে কিন্তু ফিনাফথ্যালিনকে কী করে দেয়? হলুদ করে দেয়। এক মিনিট, ফিনাফথ্যালিন বলেছে না, মিথাইল অরেঞ্জ বলেনি। মিথাইল অরেঞ্জকে হলুদ করে, কিন্তু ফিনাফথ্যালিনকে তো গোলাপি করে। তো গোলাপি করার অপশান কোথায় আছে? বি দাগে আছে, বি অপশান কারেক্ট হবে। দেখো কোশ্চেন্সটা কেমন ঘুরিয়ে দিয়েছে, দেখো বি অপশান এখানে কারেক্ট, এটা কারেক্ট হবে না। লাল লিটমাসের রং, দেখো ক্ষার লাল লিটমাসকে নীল করে, কিন্তু নীল লিটমাসকে কিন্তু লাল করে না। নীল লিটমাসের রং পরিবর্তন করে না ক্ষারক। আরেকটা কথা মাথায় রাখবে, ফেনাফথ্যালিন থাকলে, ফিনাফথ্যালিন অ্যাকচুয়ালি বর্ণহীন হয়। ফিনাফথ্যালিন কী হয়? বর্ণহীন হয়। তো বর্ণহীন ফিনাফথ্যালিনকে কী করে দেয়? গোলাপি করে দেয়। কী করে দেয়? গোলাপি করে দেয়, এটা মনে রাখবে। কী করে দেয়? গোলাপি করে দেয়। ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় রাখবে। এবার একটা জিনিস দেখো, আরেকটা আছে মিথাইল অরেঞ্জ, এমও বলে লিখছি। মিথাইল অরেঞ্জকে কী করে? দেখো মিথাইল অরেঞ্জকে কিন্তু ওই ইয়েলো করে দেয়। ঠিক আছে, মিথাইল অরেঞ্জকে কিন্তু এই ইয়েলো করে দেয়। ইয়েলো না বলে তুমি এটাকে হ্যাঁ ইয়েলোই বলতে পারো। মিথাইল অরেঞ্জ অ্যাকচুয়ালি মিথাইল অরেঞ্জের যে কালার হয় সেটা তোমাদের কী হয়ে যায়? ইয়েলো হয়ে যায়। কিসে ইয়েলো হয়ে যায়? ক্ষারকের কথা বলছি, ক্ষারকে কিন্তু ইয়েলো হয়ে যায়। আর যদি অ্যাসিডের কথা বলি, সবাই জানো এটা যদিও, অ্যাসিড কিন্তু ফিনফথ্যালিন যেটা বর্ণহীন, অ্যাসিডে কিন্তু সেটা বর্ণহীনই থাকে। অ্যাসিডে কিন্তু ফিনফথ্যালিনের রং চেঞ্জ হয় না, কিন্তু মিথাইল অরেঞ্জের রং কিন্তু অ্যাসিডে রেড হয়ে যায়, এটা মনে রাখবে। মিথাইল অরেঞ্জের কালার অ্যাসিডে কী হয়ে যায়? রেড হয়ে যায় কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, এটা মনে রাখবে। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন্স এইভাবে কিন্তু ঘুরিয়ে দেয়। দেখো কীরকমভাবে কোশ্চেন্সটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর যেমন বললাম যে ফিনাফথ্যালিন কিন্তু বর্ণহীন হয়, তো এখানে বর্ণহীনই থাকে অ্যাসিডে। মিথাইল অরেঞ্জ কিন্তু অরেঞ্জ হয়, অরেঞ্জ মানে কি কমলা কালারের হয় অ্যাকচুয়ালি, সেখান থেকে কালারটা কী হয়ে যায়? রেড হয়ে যায়, এটা মনে রাখবে। ওকে, চলো। যদি কোনো মহিলার উভয় ফিলোপিয়ান টিউব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং গর্ভধারণের জন্য উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হয়,
তাহলে সে কোনটা ব্যবহার করবে? সে ইনভিট্রো ফার্টিলাইজেশন ব্যবহার করবে, এর ফলেই টেস্ট টিউব বেবি হয়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। বলছে উদ্ভিদ সালোক সংশ্লেষে উৎপাদিত খাদ্য, শর্করা, জৈব অ্যাসিড যেমন অ্যামিনো অ্যাসিড পরিবহনের জন্য নিচের কোন জটিল স্থায়ী কলাকে ব্যবহার করে? দেখো এখানে চাইলে এখানে খাদ্যটাকে তুলেও দিতে পারতো, বাকিগুলো দিতে পারো, শর্করা, জৈব অ্যাসিড পরিবহনের জন্য, তাহলে কিন্তু কোশ্চেনটা টাফ হয়ে যেত। খাদ্য বলেছে বলে তোমরা হয়তো অ্যান্সার দিতে পারবে, ফ্লোয়েম অ্যান্সার হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, যদি এখানে একটা প্রশ্ন ঘুরিয়ে করে যে উদ্ভিদ নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতিতে বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় কনভার্ট করলো, এবং অ্যামোনিয়ায় কনভার্ট করে সে ওটাকে নাইট্রেটে কনভার্ট করলো। নাইট্রেটে কনভার্ট করার পরে সেটিকে কিসের মাধ্যমে পাতায় পৌঁছাবে? অ্যান্সার তোমাদের কিন্তু জাইলেম হবে, কারণ দেখো নাইট্রেট একটা লবণ, আর নাইট্রেট জলে দ্রবীভূত অবস্থায় পৌঁছবে। ঠিক আছে, জলে দ্রবীভূত অবস্থায় পৌঁছবে, জলে দ্রবীভূত অবস্থায় যা পৌঁছয় সেটাকে কে ক্যারি করে? জাইলেম ক্যারি করে, কারণ জল জাইলেমই ক্যারি করে, তো অ্যান্সার কিন্তু জাইলেম হবে তখন। তাই দেখো কত কোশ্চেনটাকে কীভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই টাইপের ঘোরানো কোশ্চেন আমি তোমাদের ওই 100 যে ছিল, এই কোশ্চেনটা ছিল না, কিন্তু এই টাইপের মাথায় এলো ব্যাট করে, এই টাইপের ঘোরানো কোশ্চেন আমি কিন্তু তোমাদের করেছি 100টা, যে তোমাদের এনসিইআরটি যে টোটাল করিয়েছি এই 2-3 দিন আগেই করিয়েছি, একদিন আগেই করিয়েছি। ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পাবে। চলো নেক্সট, কোথায় আছে ভিডিও লিঙ্ক? যেমনটা বললাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্ট আছে, সেখানে পেয়ে যাবে। দুটি কয়েল পাশাপাশি রাখা হয়েছে, প্রথমে কয়েলে প্রবাহিত করা হলেও ইলেকট্রিক কারেন্ট হঠাৎ বন্ধ করে দেওয়া হলে দ্বিতীয় কারেন্টের উপর কী প্রভাব পড়বে? দেখো অলওয়েজ মাথা রাখবে যে যখন দুটো কয়েলকে পাশাপাশি রাখা হবে এটাকে বলা হয় ইনডিউসড কারেন্ট, এবং মিউচুয়াল ইন্ডাকশান বলা হয় একে। ঠিক আছে, অর্থাৎ একটা কারেন্ট আছে, এখানে তো আঁকাই রয়েছে ফলে এঁকে লাভ নেই, একটা তোমাদের কয়েল আছে, তার পাশে আরেকটা কয়েল আছে, এই কয়েলের মধ্যে যখন তড়িৎ প্রবাহ হয় তখন তাদের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, এবং এর ম্যাগনেটিক ফিল্ড ওর ম্যাগনেটিক ফিল্ডকে কী করে? প্রভাবিত করে। তো দ্বিতীয় কয়েলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না তখন, যখনই তুমি একটা ইলেকট্রিক কারেন্ট হঠাৎ যদি বন্ধ করে দাও তাহলে দ্বিতীয় কারেন্টে কিন্তু দ্বিতীয় যে কয়েল তাতে কিন্তু কোনোভাবেই কী হবে না? কারেন্টের ফ্লো হবে না। ঠিক আছে, এটা অলওয়েজ মাথা রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, একটা জিনিস এখানে তোমাদের কিন্তু হঠাৎ বন্ধ করে দেওয়ার কথা বলেছে, বন্ধ করে রাখলে বলেনি, তাহলে কিন্তু অ্যান্সার এ হবে না, অ্যান্সার কিন্তু তোমাদের সি হবে। এটা লেন্সের ল অনুযায়ী হয়। লেন্সের ল যদিও তোমাদের এনসিইআরটিতে নেই, কিন্তু লেন্সের লয়ের একটা ব্যাপার এনসিইআরটিতে আছে, দুটো কয়েলের ওপর ম্যাগনেটিক ইন্ডাকশানের ওপর ব্যাপারে তোমাদের কিন্তু লেন্সের লয়ের মানে যেটা অ্যাপ্লিকেশান সেটা দেওয়া আছে। লেন্সের ল আমাদের কী বলে আমি সাধারণ ভাষায় বোঝাচ্ছি, লেন্সের লয়ের কথাটাকে নয়, নর্মালভাবে তোমাদের বোঝাচ্ছি লেন্সের ল কী বলে। লেন্সের ল বলে, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যখন তুমি একটা কয়েলের মধ্য দিয়ে কী করাবে? তড়িৎকে পাস করাবে। যেমন এখানে তোমাদের দুটো কয়েল তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আমাদের এই কয়েলটা যেটাকে আমরা বলছি কয়েল এ, একটা হচ্ছে আমাদের এই কয়েলটা যেটাকে আমরা বলছি কয়েল বি। এই কয়েল এর মধ্যে কী হচ্ছে? যখনই তুমি তড়িৎ দেবে তখন এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। এই ম্যাগনেটিক ফিল্ড, তাহলে তড়িৎ কোনটাতে আছে? তড়িৎ কিন্তু কয়েল এতে আছে, কয়েল বিতে কিন্তু কোনো তড়িৎ নেই। এই ম্যাগনেটিক ফিল্ড কী হবে? ম্যাগনেটিক ফিল্ড তো বড় হয়, সো এই ম্যাগনেটিক ফিল্ডের কিছু অংশ কিন্তু এই দ্বিতীয় ম্যাগনেটিক মানে যে কয়েল আছে তার মধ্য দিয়েও পাস করবে। ভালো করে বোঝো, এ নামক কয়েলে যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হলো তড়িৎ দেওয়ার ফলে, সেই কয়েলের সেই ম্যাগনেটিক ফিল্ডের কিছু অংশ এই যে বি নামক কয়েল আছে তার মধ্য দিয়েও পাস করবে। ফলে এর মধ্যে দিয়ে পাস করে আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যেই তুমি কারেন্টকে বন্ধ করবে তখন কী হবে? এই ম্যাগনেটিক ফিল্ড হঠাৎ চেঞ্জ হবে। কারেন্ট তড়িৎই তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছিল, তড়িৎ যদি না থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডে কী আসবে? চেঞ্জ আসবে। ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ আসলে ম্যাগনেটিক ফ্লাক্সেও চেঞ্জ আসে। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বলতে পারো ম্যাগনেটিক বল, ফ্লাক্স একটা বল টাইপের। তা আমরা মানে দেখো আমি এখানে খুব জটিলভাবে বলছি না, নর্মালভাবে বলছি। ম্যাগনেটিক ফ্লাক্স কী হবে? চেঞ্জ হবে। যেই ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, এই চেঞ্জকে অপোজ করার জন্য এই দ্বিতীয় যে এই বি কয়েল উল্টো দিকে ফোর্স প্রয়োগ করবে। কি বললাম? উল্টো দিকে কী করবে? ফোর্স প্রয়োগ করবে। এটাই এখানে লেখা রয়েছে বিপরীত দিকে, এই কথাটা লেখা রয়েছে এই কারণে। কিন্তু সেটা ক্ষণিকের জন্য হবে, কারণ দেখো ম্যাগনেটিক মানে কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছিল সেটা এই কয়েলে প্রবাহিত হচ্ছিল, তার ফলে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়েছিল, এবং সেটা মানে উইদিন সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। ওই যতটুকু সময় বন্ধ হতে যে ফ্র্যাকশন অফ সেকেন্ড টাইম লাগে, শুধু তার জন্যেই সেইটুকু সময়ের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হওয়ার কারণেই
এই কয়েল একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে যাতে ওই ফ্লাক্স চেঞ্জ না হতে পারে। এটাই লেন্সের ল বলে। লেন্সের ল বলে ফ্লাক্স চেঞ্জ হতে গেলে তাকে অপোজ করব, তাতে বিপরীতমুখী বল প্রয়োগ করবো যাতে আমি চেঞ্জ না দেবো না করতে। ঠিক আছে, মানে যেটা চলছে তাকে চলতে দাও, যেটা চলছে না সেটা যদি চলতে চায় তাকে বাঁধা দাও, যেটা ঘটছে তাকে ঘটতে দাও, কোনো প্রবলেম নেই। যেটা ঘটছে না সেটা যদি ঘটতে চায় তাহলে তাকে বাঁধা দাও। এটাই হচ্ছে লেন্সের ল। এবং লেন্সের লয়ের এই অ্যাপ্লিকেশনটা এই দুটো কয়েলের মিউচুয়াল ইন্ডাকশানের ক্ষেত্রে খাটে। ঠিক আছে, তো কী করে বিপরীত বাঁধা দেয়, ফলে বিপরীত দিকে কী হয়, প্রসারিত হয় বা প্ররোচিত হয়, এখানে যেটা বলা আছে। এবং সেটা সাময়িক সময়ের জন্য হয়, তারপর কিন্তু পুরোটাই শূন্য হয়ে যাবে, কারণ এখানে কোনো তড়িৎ নেই, মানে সেটা আর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারবে না, ফলে এরও কোনো কার্যকারিতা থাকবে না। তো কারেক্ট আনসার কিন্তু আমাদের সি হবে। এটাকে একটু ঘন করে গভীর করে বুঝিয়ে বললাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কী বলেছে। একটি ইকোসিস্টেমে প্রতিটি উচ্চতর খাদ্য স্তরে মানে উপরের দিকে যত খাদ্য স্তরে হচ্ছে তত অধিকাংশ এনার্জির কী হয়, অধিকাংশ এনার্জি ডেসিপেট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই কী হয়েছে, এই দেখো, এটি পরিবেশে হিট হিসাবে কি হয়, তোমাদের নষ্ট হয়ে যায়। এটা মনে রাখবে। আমাদের দেহ থেকে হিট বেরোয়। ঠিক আছে, আমাদের দেহ থেকে যে হিট বেরোয় সেটা যাচ্ছে কোথায়, সেটা পরিবেশে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি খানিকক্ষণ ঘরের মধ্যে বসে থাকো, পাখা না আছে, দেখবে তোমার শরীর গরম হয়ে যাচ্ছে, ঘাম হবে। ঘাম হয় কেন, কারণ শরীর শীতল রাখতেছে। আর আমাদের হিট কোথা থেকে বেরোয়, আমাদের মাইটোকন্ড্রিয়াতে যে শ্বসন হচ্ছে সেই শ্বসনের ফলে এটিপি খালি উৎপন্ন হচ্ছে তা নয়, সেই শ্বসনের ফলে হিটও উৎপন্ন হয়। ঠিক আছে, শ্বসনের কারণে হিটও উৎপন্ন হয়, এনার্জি উৎপন্ন হয়। এটাই আমাদের দেহ থেকে বাইরে আসে। এই হিট যেমন আমাদের শরীরকে চালিত করে, আমাদের শরীরকে গরম রাখে, বিভিন্ন জিনিসকে চালনা করার শক্তি হিসেবে হিট, তেমন হিট যদি বাইরে না যায় তাহলে মানুষ মরেও যেতে পারে। জ্বরের সময় হিট বেড়ে গেলে বুঝতেই পারছো আমাদের কপালে জলপটি করতে হয়। ঠিক আছে, প্যারাসিটামল ওষুধ খাই আমরা কেন, কিন্তু এটা কি ঘটছে, বেসিক্যালি হিট কিন্তু পরিবেশে নষ্ট হয়। আর মনে রাখবে, যত উচ্চস্তরে যাওয়া যায় তত শক্তির লেভেল কিন্তু কমতে থাকে। ঠিক আছে, চলো দুর্দান্ত প্রশ্নটা একবার দেখো। একটি পার্কে দুজন শিশু আছে, তারা মানে এই ঢেঁই কুচকুচ যেটাকে বলি আমরা, ঢেঁকি বলি অ্যাকচুয়ালি, তাতে দোল খাচ্ছে, মানে সরি আপ ডাউনে মানে মজা নিচ্ছে সোজা কথা বলতে। তো কোন কথাটা এখানে সত্যি, বলছে সিসয়ের ঠিক মাঝে নির্দিষ্ট বিন্দুটাকে ফালক্রাম বলা হয়। আমরা জানি এই যে বিন্দু, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ফালক্রাম। এই বিন্দুটাকে আমরা কী বলি, ফালক্রাম বলি। ঠিক আছে, সবাই জানি আমরা। এবং একদিকে বসা শিশুকে ওপর দিকে তোলা হচ্ছে, সে লোড হিসেবে কাজ করছে। কারেক্ট, লোডকে তোলা হয় আর এফর্টকে পুট করা হয়, দেওয়া হয়। এফর্টকে দিলে লোড ওপর দিকে উঠবে। ঠিক আছে, এফর্টকে দিলে লোড ওপর দিকে উঠবে। অন্যদিকে যে শিশুটি নিচে যাওয়ার জন্য বল প্রয়োগ করছে, সে এফর্ট প্রয়োগ করছে। ইয়েস কারেক্ট, এটি প্রথম শ্রেণীর লিভার। ইয়েস, আমরা জানি যে প্রথম শ্রেণীর লিভারে অভাব, মনে করে দেখো, অভাবে অতে আলম্ব আসে, ভতে ভা আসে, আর বতে বল আসে। এটা প্রথম শ্রেণীর লিভার, এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা তৃতীয় শ্রেণীর লিভার, থার্ড শ্রেণীর লিভার। এগুলো কি মাঝের বিন্দুগুলো লেখা আছে, মধ্যবিন্দু। অর্থাৎ প্রথম শ্রেণীর লিভারে মাঝে থাকে আলম্ব, দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝে থাকে ভার, তৃতীয় শ্রেণীর লিভারে মাঝে থাকে বল। বাকি দুটো এদিক ওদিক হতেই পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এদিকটা ওদিক, ওদিকটা এদিক হতে পারে। তো আমি তোমাদের বলেছিলাম, তাহলে এখানে কোনটা ঠিক, এখানে অল আর কারেক্ট, সব কটা এখানে ঠিক। ঠিক আছে, এখানে বলেছে কোনটা সঠিক, তো সব কটাই এখানে সঠিক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলছে দেখো। বলেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিবর্তন করার জন্য হাইড্রোজনীকরণ মানে হাইড্রোজেনেশন দরকার হয়। ঠিক আছে, তাতে কোন অনুঘটককে ব্যবহার করা হয়? দুর্দান্ত কোশ্চেন্স। ঠিক আছে, দুর্দান্ত কোশ্চেন্স এটা। দেখো, মেনলি হিট প্রডিউস দেওয়া হয়, মানে হিট দেওয়া হয়, আর নিকেল এবং প্যালাডিয়াম এই দুটো ক্যাটালিস্টকে, মানে যে কোনো একটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। ঠিক আছে, ধরো তোমাদের এখানে আছে হচ্ছে ইথেন C2H4, তার সঙ্গে হাইড্রোজেন অ্যাড করা হলো এবং এখানে হিট দেওয়া হলো। হিট না দিলে কাজ হবে না, শুধু অনুঘটকে কাজ হবে না, আর নিকেলকে নেওয়া হলো। ঠিক আছে, তখন এখানে কী উৎপন্ন হবে, ইথেন উৎপন্ন হবে। ইথেনের সংকেত কি, C2H6। ঠিক আছে, C2H6 উৎপন্ন হলো। বোঝাতে পারলাম, ইয়েস অর নো বলো। এটা কী হয়ে গেল, এটা হয়ে গেল ইথেন। ইথিন আনস্যাচুরেটেড ইথিন, এটা ETHEN, এটা হচ্ছে ইথিন। আর এটা কিসে কনভার্ট হলো, এটা ইথেনে হয়ে গেলে ANE। এন থাকলে কি হয়, সেটা সম্পৃক্ত, আর এটা কি অসম্পৃক্ত। ঠিক আছে, এই যে হাইড্রোজেন যোগ করছে এটাকে বলা হাইড্রোজেনেশন, এবং এই পদ্ধতিতেই কিন্তু বনস্পতি অয়েল থেকে বনস্পতি ঘি তৈরি হয়। ঠিক আছে, তরল কোনো বস্তুর ওপর 60 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে এবং তার ত্বরণ যদি এত হয় তাহলে তার ভর কত, F = m × a। তোমাদের ত্বরণ তৈরি হচ্ছে কত, 3 মিটার। ভর কত বার করতে বলেছে, 60 নিউটন। তো অ্যান্সার আমাদের কী হবে, 20 কেজি।
ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশান। গুণ করে দাও প্লেন, 3 দিয়ে এরকে কাটো, 20 হয়ে যাবে। তো মাস হবে কত আমাদের? 20 কেজি। ঠিক আছে, চলো। এমন পদার্থকে কি বলা হয় যা শুধুমাত্র একই ধরনের কণা বা পরমাণু দিয়ে গঠিত এবং রাসায়নিকভাবে আরও সকল পদার্থকে কি বলেছে, আর ও সকল পদার্থকে কি করা যায় না, বিভক্ত করা যায় না। দেখো, একই ধরনের কণা এবং পরমাণু দিয়ে তৈরি এরকম পদার্থকে আমরা বলি মৌল। কি বলি? মৌল। যেমন কপার, কপারের মধ্যে কপারেরই অণু এবং পরমাণু আছে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনই আছে। যেমন আমরা হাইড্রোজেন বলি, হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনই আছে। যেমন আমরা যদি অক্সিজেন বলি, অক্সিজেনের মধ্যে অক্সিজেনই আছে। কিন্তু যখন আমরা কার্বন ডাইঅক্সাইড বলবো তখন এর মধ্যে, এটা কিন্তু যৌগ, এর মধ্যে কার্বনও আছে, অক্সিজেনও আছে। যখন আমরা NH3 বলবো এর মধ্যে নাইট্রোজেন, অ্যামোনিয়া, এর মধ্যে নাইট্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে। যখন আমরা CaCO3 বলবো তখন এর মধ্যে ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, তখন এগুলো কিন্তু যৌগ হয়ে যাবে। তো কারেক্ট আনসার কী হবে এখানে? মৌল। উদ্ভিদের শিকড় ও কাণ্ডে অবস্থিত কটেক্সের প্রধান কাজ কী? দেখো, উদ্ভিদের শিকড় ও কাণ্ডে যে কটেক্স থাকে তার প্রধান যেটা কাজ সেটা হচ্ছে কি, কটেক্স হচ্ছে কি, কটেক্সে কী থাকে এটা আগে ফার্স্ট ভাবো যে কটেক্সে কী থাকে। দেখো, আমি তোমাদের অনেকবার বলেছি, যেখানে যেখানে প্যারেনকাইমা পাওয়া যাবে সেই জায়গা কি করবে, খাদ্য সঞ্চয় করতে পারে। প্যারেনকাইমার মেন এবং অন্যতম কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তাহলে কটেক্স, এই যে বললাম কটেক্স কী দিয়ে তৈরি, প্যারেনকাইমা দিয়ে তৈরি, মেন প্যারেনকাইমা। আর প্যারেনকাইমা যেখানে যেখানে থাকবে সেখানে তারা কী করতে পারবে, খাদ্য সঞ্চয় করতে পারে। তাই খাদ্য জল সঞ্চয়, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আগের একটা প্রশ্ন এসেছিলো আগের NC মানে তোমাদের গ্রুপ ডিতে 2024-এর, যেটা এই কিছুদিন আগে হয়ে গেল। এটা কিন্তু 2025-এ পরীক্ষা চলছে, মনে রেখো। তো জাইলেম প্যারেনকাইমার কাজ কী, বা কোনটা জাইলেম প্যারেনকাইমার কাজ নয়, এরকম একটা প্রশ্ন এসেছিলো। তো জাইলেম প্যারেনকাইমার কাজ, যা প্যারেনকাইমার কাজ তাই জাইলেম প্যারেনকাইমার কাজ। কারণ প্যারেনকাইমা মাত্রই সে সব কাজ করবে যা নর্মাল প্যারেনকাইমা করে। খাদ্য জলের সঞ্চয় জাইলেম প্যারেনকাইমার কাজ, ইয়েস। খাদ্য জল সঞ্চয় কিন্তু জাইলেম প্যারেনকাইমারও কাজ। ঠিক আছে, এরকম কোশ্চেন ঘুরিয়ে দেয় তোমাদের মাথায়, ধরে দিয়ে জাইলেম প্যারেনকাইমা দিয়েছে কী হবে, ব্যাপারটা একই হবে যা প্যারেনকাইমার কাজ হবে। ঠিক আছে, চলো। কোনো পরিবাহকের মধ্যে তড়িৎ প্রবাহের দিক উল্টো করে দিলে চৌম্বক ক্ষেত্রের মান ও দিকের কী পরিবর্তন হবে? দেখো, চৌম্বক ক্ষেত্রের মান তো সেম থাকবে, কারণ তুমি তড়িতের মান চেঞ্জ করছো না, আয়ের পরিমাণকে বাড়াচ্ছ না, জাস্ট ডাইরেকশান চেঞ্জ করছো। এটা করছো না, কী করছো তুমি? ডাইরেকশান চেঞ্জ করছো। তাহলে কী হবে, মান এখানেও এক থাকবে কিন্তু দিক উল্টে যাবে। দিক কী হবে? দিক উল্টে যাবে। উল্টে যাবে বলে এখানে আমি তোমাদের মানে মান একই থাকবে, মানে মান চেঞ্জ হবে না, কিন্তু দিক কী হবে? দিক উল্টে যাবে। ঠিক আছে, তো কারেক্ট আনসার কী হবে তোমাদের? দিক উল্টে যাবে। ওকে, চলো। কোনো বস্তুকে একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে এবং ফোকাসের মধ্যে রাখা হলো। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র মানে C এবং F এর মধ্যে তুমি কোনো বস্তুকে রাখলে, F এবং C এর মধ্যে কোনো বস্তুকে রাখলে, তাহলে প্রকৃতি কী হবে? দেখো, প্রথম কথা, প্রকৃতি তো বড় হবে। দ্বিতীয় কথা, প্রতিবিম্ব সৎ হবে এবং উল্টো হবে। এটা তো প্রথম গেল। এখানে কি তাই দেওয়া আছে? হ্যাঁ, তাই তো দেওয়া আছে। তাহলে অ্যান্সার কী হবে? সৎ, উল্টো এবং বড়। বাস্তব তো অ্যান্সার হবে না, সৎ প্রতিবিম্ব কিন্তু অবাস্তব হয়। সরি, ভুল বলছি, সৎ প্রতিবিম্বই তো বাস্তব হয়, রিয়েল। এর ইংরাজি, আসলে ইংরাজিতে পড়ি তো ওই জন্য মনে থাকে না, মানে বাংলাটা থাকে না, অসুবিধা হয়ে যায়। ইংরাজিতে পড়াশুনো হয় বেসিক্যালি, সমস্ত NCERT বই আমার কাছে যা আছে ইংলিশে আছে। এবং আমি নিজেও যখন আমাদের জানো তোমরা যে কেমিস্ট্রি ফিজিক্সে যখন বই যখন হায়ার ক্লাসে পড়ানো হয় তখন ইংলিশেই পড়ানো হয়। ঠিক আছে, তো সেই অর্থে আমাদের খেয়াল থাকে না। তো অ্যান্সার আমাদের বি অপশানই অ্যান্সার হবে। বাস্তব, এটা ভুল না, এটা ঠিকই অ্যান্সার হবে। ঠিক আছে, বাস্তব উল্টো বস্তু সমান কখন হবে? যখন সিতে রাখবে তুমি। অবাস্তব সোজা আর বড় কখন হবে? যখন তুমি পি থেকে এফের মধ্যে রাখবে, তখন অবাস্তব সোজা আর বড় হয়। অবাস্তব সোজা আর ছোটো কখন হবে? ছোটো হবে তুমি যদি সি এর এদিকে নিয়ে আসো, সি এর যদি এ পাশে নিয়ে আসো। ঠিক আছে, বিয়ন্ড সি যদি রাখো তখন বিয়ন্ড সি, বিয়ন্ড সি, সি এর এ পাশে যদি তুমি রাখো তাহলে অবাস্তব, তাহলে অবাস্তব তো হয় না, বাস্তবই হয়। তখন অবাস্তব হয় না, মনে রাখবে এই জায়গাটায় এখানে লেখা আছে, তখন বাস্তব হয়। বাস্তব হবে, উল্টো হবে আর ছোট প্রতিবিম্ব হবে। সেটা কখন হবে? যখন তুমি সি এর বিয়ন্ড এদিকে লাগবে। আচ্ছা, 1 মিনিট দেখি। অবাস্তব সোজা, ঠিক আছে, PRF। বাস্তব উল্টো সমান বস্তু সমান, এটা তোমাদের সিতে রাখলে হয়। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে দিই হবে। চলো, বলছি আমরা শূন্যস্থানে একে অপরের আওয়াজ শুনতে পারি না কেন? তার কারণ শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, তাই। ঠিক আছে,
সো কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? শব্দ শূন্য মাধ্যমে ধীরে চলে, চলাচলই করতে পারে না তো ধীরে চলে। শব্দ চলাচলের জন্য একটি মাধ্যম প্রয়োজন হয় যা শূন্যস্থানে থাকে না। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটা জিনিস বলি, এখানে একটা পরীক্ষা করতে বলা হয়, সেটা হচ্ছে ধরো তুমি একটা জার নিলে, এই পরীক্ষাটা বলে দিই, এই পরীক্ষাটা দিয়ে হয়তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। একটা জার নিলে, জারের মধ্যে একটা ঘন্টা রাখলে এবং জারটা প্রথমে বায়ুপূর্ণ রাখলে, তুমি দেখবে তুমি জারের আওয়াজ শুনতে পাচ্ছ, মানে ঘন্টাটা বাজলে তার আওয়াজ শুনতে পাচ্ছ, কিন্তু তুমি যদি সব বায়ু এখান থেকে নিষ্কাশন করে দাও, তার মানে জারের মধ্যে শূন্যস্থান তৈরি হবে, তখন কিন্তু তুমি আর কোনো শব্দ শুনতে পাবে না। তো এরকম করে দিয়ে তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে যে জারের মধ্যে প্রথমে বায়ুপূর্ণ ছিল, তখন শব্দ শুনতে পাচ্ছিলে, কিন্তু জার থেকে সব বায়ু বের করে নিলো, তখন তুমি শব্দ শুনতে পারো না কেন, বলে চারটে বড় বড় অপশান দিয়ে দিতে পারে। তো অ্যান্সার কিন্তু তোমাদের ওইটাই হবে যে শব্দ চলাচলের জন্য মাধ্যম দরকার হয়, জারের মধ্যে কোনো বায়ু নেই, মানে কোনো মাধ্যম নেই, যার ফলে ও কী করতে পারবে না, শব্দ আমরা শুনতে পাবো না। ঠিক আছে, চলো। একটি বাস্তুতন্ত্রে প্রতিটি উচ্চতর ট্রফিক স্তরে যাওয়ার সময় অধিকাংশ শক্তির কী হয়? আমরা জানি নষ্ট না হয়ে দ্বিগুণ হয়ে যায়, একদম কারেক্ট নয়। পরিবেশের তাপ আকারে নষ্ট হয়, এটাই কারেক্ট। ঠিক আছে, এটা তোমাদের থার্ড শিফটের প্রশ্ন আজকের, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, ওই কোশ্চেনটাকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ শক্তির কী হয়? নষ্ট না হয় কিন্তু পরিবেশের তাপ আকারে বেরিয়ে যায়। এবং আমরা জানি যে এক স্তর থেকে আর এক স্তরে, এ স্তর থেকে বি স্তরে কিন্তু 10% শক্তি মাত্র যায়, 90% শক্তি কিন্তু খরচ হয়ে যায়। কেবলমাত্র যায় কতটা? 10% শক্তি কিন্তু পরের স্তরে যেতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিকট দৃষ্টি, যেটাকে আমরা মায়োপিয়া বলি, সেই আক্রান্ত ব্যক্তির যদি দৃষ্টিকে স্বাভাবিক করতে হয় তখন কোন লেন্স দরকার হয়? এখানে ছবি এঁকে তোমাদের বোঝানো রয়েছে, এটা হচ্ছে কনকেভ লেন্স। মনে রাখবে, কনকেভ লেন্সকে ব্যবহার করা হয় মায়োপিয়াকে ঠিক করার জন্য, আর হাইপার মেট্রোপিয়াকে ঠিক করার জন্য কনভেক্স লেন্সকে ব্যবহার করা হয়। কনকেভ শব্দের অর্থ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কি, এটা অবতল লেন্স। লেন্সের কথা বলেছে কিন্তু দর্পণ নয়, দর্পণ ব্যবহার করা যায় না, এটা হচ্ছে উত্তল লেন্সকে কিন্তু ব্যবহার করা যায়। ঠিক আছে, সেই দুটো কিন্তু মাথায় রাখো। এটা হচ্ছে নিকট দৃষ্টি, এর বাংলায় হয়, এটা হচ্ছে দূরদৃষ্টি। ঠিক আছে, নিকট দৃষ্টি মানে হচ্ছে যার নিকট, যার কাছেরটা ভালো বা নিকটটা ভালো, এটা ভালো, দূরেরটা খারাপ। আর হাইপারমেট্রোপিয়া হচ্ছে যার কাছেরটা খারাপ, দূরেরটা ভালো। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট পরের প্রশ্ন। মানুষের বৃক্কের নালিকাগুলোতে যেমন পিসিটিতে কোন ধরনের উতক পাওয়া যায়? এখানে উতক বলেছে, অ্যাকচুয়ালি এটা টিস্যু মানে কলা। কোন ধরনের কলা পাওয়া যায়? তোমাদের অ্যান্সার দাও তোমরা। দেখো, এই প্রশ্নটার উত্তরটা তোমরা নিউ এনসিইআরটির থেকে ওল্ড এনসিইআরটিতে বেটার পাবে। অ্যান্সার তোমাদের হবে ঘনকাকার আবরণী কলা। ঠিক আছে, চলো একবার দেখিয়ে দিই কোথা থেকে পড়েছে। দেখো, এখানে দেখো পরিষ্কার লেখা আছে যে নিচের দিকে দেখো ঘনকাকার আবরণী কলা বা ঘনকাকৃতি কেশযুক্ত, এটা বৃক্কীয় নালিকার আবরণী এবং লালা গ্রন্থির আবরণীতে পাওয়া যায়। এই পোর্শনটা আমি বলবো তোমাদের ওল্ড এনসিইআরটিতে বেটার দেওয়া আছে নিউ এনসিইআরটির থেকে। এটাকে যদি পড়তে হয়, আমি যেমন আমার পেজে পড়েছি, দুটোকে কম্বাইন করে পড়েছি, কারণ জানি না কোথা থেকে প্রশ্ন আসবে। আর দেখতেই পাচ্ছ নিউ এনসিইআরটি থেকে প্রশ্ন আসছে, ওল্ড থেকেও আসছে, কারণ নিউ এনসিইআরটিতে খুব ভালো করে বৃক্কীয় নালিকার কথাটা বলা নেই। ঠিক আছে, ওই জন্য এখানে গুড তোমরা হবে, তোমরা দুটোকে কম্বাইন করে পড়ো। ঠিক আছে, আর টেকনিশিয়ানও তাই করবে, এএলপিতেও তাই করবে, এবং পরবর্তীকালে মোটামুটি 1-2 বছর অবধি এই দুটোকে কম্বাইন করেই তোমাদের পড়তে হবে। কিছু কিছু জিনিস ওল্ড এনসিইআরটি থেকেও তোমাকে একটু করে পড়ে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। বৈদ্যুতিক পরিপথে প্রতিরোধকের শ্রেণী সংযোগ প্রধানত কেন ব্যবহার করা হয়? ধরো শ্রেণী সংযোগে কি হয়? তোমরা জানো যে শ্রেণী সংযোগে যদি একটা রোধ হয় 1, ধরো 1 ওহম, আরেকটা রোধ হয় ধরো 2 ওহম, আরেকটা রোধ হয় ধরো 3 ওহম, তাহলে কি ওভারঅল রোধ কী হয়? রোধ তোমাদের বাড়তে থাকে। টোটাল যে রোধ হবে সেটা বুঝতেই পারছো 6 ওহম হয়ে যাবে। কেন? যে নর্মাল যে রোধগুলো ছিল তাদের থেকে তুল্য রোধ কী হয়? প্রচণ্ড বেড়ে যায়। আর রোধ যদি বাড়ে তাহলে কী হবে? আই কমবে। ঠিক আছে, রোধ বাড়লে কী হবে? আই কমবে। ঠিক আছে, তো এইটাই তোমাদের মেন ফ্যাক্টর, যে মোট রোধ কমিয়ে তড়িৎপ্রবাহ বাড়ানো হয়, একদম ভুল কথা। বেশি রোধ সৃষ্টি হয় যাদের তড়িৎপ্রবাহ নিয়ন্ত্রণ বা সীমিত করা যায়, এটাই কারেক্ট কথা। ঠিক আছে, প্রতিটি উপাদানের সঙ্গে বিভব পার্থক্য সমান রাখার জন্য আমরা জানি যে আমাদের যে সিরিজ সার্কিটিং হয়, ঠিক আছে, সিরিজ সার্কিটিং, তাতে কী হয়? আই সেম থাকে, আই কী থাকে? সেম থাকে, কিন্তু ভোল্ট আলাদা হয়ে যায়। তাহলে একই ভোল্ট ব্যবহার করার জন্য এই কথাটা তো ভুল হয়ে গেল। ঠিক আছে, সিরিজ সার্কিটিংয়ে এটা হয়। আর প্যারালাল সার্কিটিংয়ে কী হয়? প্যারালালে আমরা জানি আই ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু ভোল্ট তোমাদের কী থাকে? সেম থাকে। তো এই দুটোকে একটু মাথায় রাখবে, দুটোর বেশ করে প্রশ্ন বলছি, এটা তো ইনকারেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বি অপশান কারেক্ট হবে। ঠিক আছে, দেখো আমাদের সায়েন্স ক্লাস চলছে এবং সায়েন্স ক্লাসে আমরা এখন মক টেস্ট তোমাদের দিচ্ছি এখন। ঠিক আছে, যদিও এটা সায়েন্স ক্লাসের মধ্যেকার মক টেস্ট, আমাদের ডেডিকেটেড মক টেস্ট ব্যাচ 15 আগস্ট থেকে আসবে এবং এই প্রাইসটা এখন কমিয়ে 473 টাকা করা আছে।
তোমরা যারা 15ই আগস্টের আগে নেবে তারা 473 টাকাতে পারবে। এই প্রাইসটা অ্যাকচুয়ালি 1299 থেকে কমিয়ে 899, 699, তারপরে এখন লোয়েস্ট প্রাইসে আছে। 15ই আগস্টের পরে কিন্তু এই প্রাইসটা হালকা বাড়বে, ঠিক আছে। আর মক টেস্ট যে ব্যাচ আসছে সেই ব্যাচ তোমরা নিতে পারো পরের বছর আপ টু গ্রুপ ডি অবধি, সেটা থাকবে। গ্রুপ ডি যদি 6 মাস পরে হয় তো 6 মাস অবধি ব্যস্ত থাকবে। গ্রুপ ডি যদি 1 বছর পরে হয় তো 1 বছর অবধি ব্যস্ত থাকবে। ওই মক টেস্ট ব্যাচের কথা বলছি, এটার নয়। এটার ভ্যালিডিটি তোমাদের মে 2027 অবধি আছে, কারণ মে মাসের পরে আমাদের নতুন এনসিইআরটি ক্লাস 10-এর পাবলিশ হবে, সেই জন্য এই ব্যাচের যৌক্তিকতা আর থাকবে না, ঠিক আছে। মে মানে 2027 মে মাসের কথা বলছি, ঠিক আছে। সেই ব্যাচটা তোমরা নিতে পারো, ঠিক আছে। এবং আমরা বস্তা পচা পূর্ণ মেটেরিয়াল দিই না, সেই জন্য আপডেটেড মেটেরিয়াল, ভ্যালিডিটি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপডেটেড মেটেরিয়াল পাওয়া। এই যে এখন তোমাদের নিউ এনসিইআরটি থেকে কোশ্চেন্স পড়ছে, যারা 2025-এর ব্যাচে আমার ছিল তারা কিন্তু নিউ এনসিইআরটি আমার ওই ব্যাচে আমি ইনক্লুড করিনি, কারণ তারা পায়নি। তার কারণ তাদের ক্ষেত্রে ওটা ওল্ড ব্যাচ। আমি নিউ জিনিস আসবে তো নিউ ব্যাচই সেটাকে ইনক্লুড করা হয়, এটাই নিয়ম, ঠিক আছে। তো বেসিক্যালি তো ওই জন্য আমি মে 2027 অবধি কেন ভ্যালিডিটি দেওয়া হয়েছে, কারণ মে 2027-এর পরে আমরা আবার একটা নতুন ব্যাচ আনবো শুধুমাত্র ক্লাস 10-এর এনসিইআরটির জন্য, মানে ক্লাস 9-10-এর বোথ থাকবে, কিন্তু 10-এর জন্য মেনলি আনতে হচ্ছে, কারণ নিউ এনসিইআরটি ক্লাস 10-এর মে মাসের পরে আবার পাবলিশ হবে 2027-এ, ঠিক আছে। তোমরা যদি এই ব্যাচই থেকে যাও তখন কিন্তু ওইটা তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে না, ঠিক আছে। আর তাহলে বলছে এইটা স্যার কেন কিনবো, প্রথম কথা অতদিন ওয়েট করে থাকতে হবে, এটা গেল প্রথম কথা, কারণ এখনও 9 মাস আছে, সো ওয়েট করে থাকতে হবে তোমাদের। 9 মাস ওয়েট করা তো ফালতু, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে ক্লাস 9-এ এনসিইআরটি তোমরা এগিয়ে যাচ্ছ, ক্লাস 9-এ এনসিইআরটিটা পড়তে পড়তে তোমরা এগিয়ে যাচ্ছ, কারণ এই ব্যাচে নিউ 9-এ এনসিইআরটি আছে, ঠিক আছে। সেই ব্যাচটা নেওয়াটা আমি বলবো প্রাসঙ্গিক হবে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এরকম ম্যাথেরও ক্লাস চলছে, তোমরা এই নাম্বারে 8670838797 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সব ডিটেলস জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ।